লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। জন্মদিনে দীপ্রকে সারপ্রাইজ দিতে এসে নিজে এত বড় সারপ্রাইজ পেয়ে যাবে সুপ্রভা বুঝতেই পারেনি। প্রিয়া, তনু, রনি, বাপি সবার সাথে প্ল্যান করা হয়েছিল আগে থেকেই। জন্মদিনের আয়োজনে কোথাও কোনো ত্রুটি রাখেনি ওরা। সুপ্রভার প্ল্যান মতো সব আয়োজন করেছে, তবে সুপ্রভা কোথাও ছিল না। ঠিক কেক কাটার আগ মুহূর্তে দীপ্র বারান্দায় গিয়ে সুপ্রভাকে ফোন করেছিল। তুই আসলি না প্রভা, খুব মিস করছি তোকে। আমি জানি এইসব তোরই প্ল্যান। সুপ্রভা তখন বাড়িতে আস্তে আস্তে বলেছে, আরে তুই কাটে যা, কেক কাট, আমি দেখবো। নিশ্চয়ই কেউ লাইক করবে, তাই না? যা কেক কাট, দেরি করিস না। কেক কাটতে ছুটে হাতে নিতে সুপ্রভা দরজা ঠেলে একটা সাদা গোলাপের বুকে হাতে ঢুকে পড়লো। শুভ জন্মদিন দীপ্র, প্রার্থনা করি সব সুখ তোর পায়ে ঢেউ হয়ে আছড়ে পড়ো। বন্ধুরা সবাই হাততালি দিল আর নিচে 100 ওয়াটের বাতির মতো ঝলমলে হয়ে উঠলো। আমি জানতাম তুই আসবি। আরে আমার তো এবার সারপ্রাইজের উপর সারপ্রাইজ। ভাইয়াও না জানিয়ে চলে এসেছে। সুপ্রভা থমকে যায়। ভাইয়া মানে কি? দেখো খুব বেশি এসেছে। কবে এলে? এই 4 বছর ধরে মনে পড়েনি। সবাই এমন আন্দাজ করে আলোচনা করে সেই শুভ্র যে কিনা 4.5 বছর আগে সুপ্রভাকে কাঁদিয়ে সবকিছু ভুলে গিয়ে পাড়ি জমিয়েছিল দূর মহাদেশে। পৃথিবীর অপর প্রান্ত থেকে যে কখনো কোনো খোঁজ রাখেনি প্রভা বেঁচে আছে নাকি মরে গেছে। প্রভার ভাবনার অবকাশ হয় দীপ্রর ডাকে। এই প্রভা, চলে আয়। প্রভা তাকিয়ে দেখে দীপ্রর পাশে শুভ্র দাঁড়িয়ে, চোখে মুখে কোনো দ্বিধা নেই, করে যাওয়া অন্যায় নিয়ে কোনো পাপবোধও নেই। ধবধবে সাদা একটা টি শার্ট আর শর্টস পরে ভাইয়ের পাশে দাঁড়িয়েছে। আর চোখেও সুপ্রভাকে দেখছে না, সুপ্রভাও দেখবে না। কি দরকার এই খারাপ ছেলেকে দেখার? সুপ্রভার ভালোবাসা ডিজার্ভ করে না শুভ্র, বরং করুণা হওয়া উচিত। এত ভালোবাসা পেয়েও হারিয়েছে। সুপ্রভা মৃদুস্বরে পড়ল। এখানেই ঠিক আছি, আমি দেখি তুই কেক কাট এখন। সুপ্রভা একেবারে সামনে দাঁড়ায়। দীপ্র কেক কাটে। কয়েক সাথে 5 পাউন্ডের 5টা আলাদা ফ্লেভারের কেক দীপ্রকে টেস্ট করে। তারপর আমি আসছি। বলে দ্রুত ড্রয়িং রুম থেকে হাতের বাইরে রেখে 4.5 বছর অনেক পড়তে গেছে সুপ্রভা। ওঠা সুপ্রভাকে পেলেই শুভ সচলে গিয়েছিল। সত্য কৈশোর থেকে তরুণী হয়ে ওঠা সুপ্রভাকে পেলেই শুভ চলে গিয়েছিল। সে আজ পুরোপুরি 22 পেরোনো যুবতী। জলপাই রঙের জামদানিতে কি ভীষণ স্নিগ্ধ লাগছে প্রভাকে। শুভ্র তাকাতেই পারছে না। বছর 4 ভিনদেশে থেকে 100টা মেয়ের সঙ্গ করে কি লাভ হলো তাহলে? আজ সুপ্রভাকে দেখে বুকটা কাঁপছে কেন? কিভাবে মেনে নিবে প্রভাকে দীপ্র পাশে? শুভ্রর পুরুষের শক্ত সমর্থ শরীর, দাড়ি গোফলা মুখের আড়ালে থাকা নরম মনটা কেমন যেন কুহু করে ওঠে। মেয়েটা যে কি প্রচন্ড ভালোবাসত শুভ্রকে। শেষ দিনটা কাঁদতে কাঁদতে প্রায় সেন্সলেস হয়ে যাচ্ছিল। কোনো অপরাধ না করা মেয়েটাকে কিভাবে এত কষ্ট দিয়েছিল শুভ্র। যেন আর কোনোদিনও শুভ্রকে মনে না করে। তীব্র ঘৃণা তৈরি হয় শুভ্রের নামটা শুনলে। কি এমন হয়েছিল সেদিন? শুভ্র ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানির ছাপটা দেয়। আজ তো আসার কথা ছিল না প্রভার। শুভ্র বারবার দীপ্রকে জন্মদিনের প্ল্যান জিজ্ঞেস করছিল। দীপ্র মন খারাপ করে বলছিল প্রভা আসতে পারবে না, ওর অফিসে কোনো একটা কাজ আছে। অফিসে কাজ? সেই ছোট্ট প্রভা এখন জব করছে একটা বড় কোম্পানিতে। সেই পাতলা পাতলা করণের মেয়েটা এখন পুরোদস্তুর এক ভদ্র মহিলা। কি সুন্দরী মনে হয়েছে দেখতে। অবশ্য আগ্রহ তো ভীষণ মিষ্টি ছিল। শুভ্র মনে পড়ে যায় সুপ্রভাকে প্রথম চুমু খাওয়ার স্মৃতি, প্রথম স্পর্শ। এগুলোকে এত সহজে মুছে ফেলা সম্ভব জীবন থেকে? শুভ্র পারেনি। সুপ্রভা বসেছিল ড্রয়িং রুমে। দীপ্রমা ডাকলেন, ওই প্রভা, আয় এদিকে। কখন এসেছিস? কি খাবি? এই মেয়েটাকে দীপ্রর ভীষণ পছন্দ। কয়েকদিন পরেই তিনি বিয়ের কথা তুলবেন। শুভ্রর বিয়েটা দিতে পারলেই। এসেছি কালকেই আন্টি, তোমার ছেলেকে সারপ্রাইজ দিতে ঘরে বসেছিলাম। হায় আল্লাহ,
সারপ্রাইজ, তোকে দেখে কত খুশি হয়েছে দীপ। প্রভা একটু হাসলো। দীপ্তকে পছন্দ করে, যেমন তেমন পছন্দ না, হয়তো ভালোবাসে। শুভ চলে যাওয়ার পরে প্রভা কেমন পাগলের মতো হয়ে গিয়েছিল, কিন্তু দীপ্তকে ছেড়ে যায়নি। অবশ্য প্রভা দীপ্তকে কখনো বলেওনি শুভ্রর সাথে ওর প্রেম ছিল। কথাটা বুঝতেও পারেনি ওরই ভাইয়ের সাথে 4 বছর টানা প্রেম করেছে সুপ্রভা। সবার সাথে বসে খাই আন্টি, আলাদা আর কি খাবো? একটু ডিমের ভর্তা খেয়ে যাই। আন্টি খাওয়াবেনি। সুপ্রভা এগিয়ে যায়। আন্টি নিজেই পিরিচে তুলে প্রভার মুখে দিয়ে দেন। মুখ ভরে নিয়ে প্রভা বলে, আর না আন্টি, এরপর আর কিছু খেতে পারবো না। শুভ্র কাঁধে টাওয়াল নিয়ে বের হয়ে ডানিয়ে এলো। মা প্রভাকে আদর করে খাইয়ে দিচ্ছেন। তার আদরে ছোট ছেলের হবু বউ। খাওয়াবেনি তো? শুভ্রর কিছু এসে যায় না তাতে। Binoculars প্রভাকে আগ্রাহ্য activated. করে শুভ্র Check বলল, your mini map. মা আমাকে একটু কফি দিতে পারবে? নো সুগার, নো মিল্ক। দিচ্ছি। প্রভা জগ থেকে ঢেলে পানি খায়। তারপর শুভ্র পাশ থেকে চলে যেতে উদ্যত হলেই শুভ্র জিজ্ঞেস করে, হাই, কেমন আছো? বলে মনে মনে করে। শিট, কথা বলার দরকারই ছিল না। যদি রিয়্যাক্ট করে। প্রভা স্মিত হেসে পাশ কাটিয়ে চলে গেল। শুভ্র নিজের ঘরে ঢুকে গেল আবার। বন্ধুরা সব গল্প করছে, দীপ্ত ভাইয়া কোথায় গেল দেখলাম। Quadra kill. দীপ্ত তাই নুনুকে দিয়ে শুভ্রকে ডাকলো। ভাইয়া এসো বাইরে। না রে, এত ভিড়ে সাফোকেশন হচ্ছে। এসি অন করে বসেছে শুভ্র। ওকে তুই রিল্যাক্স কর। Dominating. দীপ্ত এসে বলল। এসি অন করে বসেছে, গরমটা সহ্য করতে পারছে না একদম। সুপ্রভা ভাবল, শুভ্র এত বদলে গেল কিভাবে? এই ছেলেটা সব কিছু করতে পারতো, সব পরিস্থিতিতে অ্যাডজাস্ট করতে পারতো। প্রভা একটু আয় তো। দীপ্র আয়, টেবিলে খাবারটা সাফ করে দে, সবাই নিয়ে খাবে। প্রভাকে আন্টি এমন ভাবে ডাকে যেন প্রভা এই বাইরেরই কেউ। দীপুর সাথে সেটেল করে নে প্রভা, তোদের বন্ধুত্ব নিয়ে তো সবাই চিন্তিত। Help me. প্রভা এসে বলল, তোরা এবার দীপ্রকে একটা বিয়ে দে, তাহলে চিন্তা কমবে। তার আগে শুভ্র ভাই আছে। পাশ থেকে রনি বলল। প্রভা উঠে চলে যাওয়ার পরে দীপ্ত বলল, তোরা না পারিসও এগুলো বলার কারণে পরের 6 মাস আর কোনো মিটিংয়ে প্রভাকে আর পাবি না। তাহলে মামা তুমি বলো, প্রপোজ করো। আর কত, বয়স তো কম হয় নাই Go তো for মাগো। the arsenal. রনি বলল, বাদ দে তো, প্রভার মনে হয় অন্য কোনো পছন্দ আছে, আমাকে বন্ধুই মনে করে। আর তুই? তনির প্রশ্নে দীপ্ত মাথা চুলকে বলল, Weapon বুঝলি তো, enhanced. পাত্তা না দিলে কি করব? যা একটু ইমপ্রেস করার চেষ্টা কর। দীপ্ত উঠে চলে গেল। আন্টি এক মগ কফি দীপ্তকে দিয়ে বলল, যা শুভকে দিয়ে আয়। দীপ্র এদিকে শোন। প্রিয়ার ডাকে দীপ্ত মগটা প্রভার হাতে দিয়ে বলল, ভাইয়াকে দিয়ে আয়, আমি আসছি। সুপ্রভা অপরিচিত হয়ে বলল, আমি হ্যাঁ, সমস্যা কি, যা তো। দীপ্ত চলে গেল। সুপ্রভা মনে মনে ভাবল, ঠিকই তো, সমস্যা কি? এই রিয়াক্ট করলে শুভ্র ভাববে ওর কথা মনে করে এখনো কষ্ট পায় প্রভা, কিন্তু বিষয়টা তো সত্য। প্রভা প্রচন্ড কষ্ট নিয়ে এতগুলো বছর কাটিয়েছে, তবে ওর মতো বাজে ছেলেকে প্রভা এখন আর পাত্তা দিবে না। দরজা ঠেলে প্রভা দেখলো রুমে কেউ নেই। কফি রেখে বের হয়ে আসার সময় চোখে পড়লো টেরাকোটার আয়নাটা। সেই আয়নাটা যেটা প্রভাকে ধরা পড়িয়ে দিয়েছিল শুভ্রর কাছে। এতদিন এটা কোথায় ছিল? চোখে পড়েনি তো। আয়নাটা মনে হয় পলিশ করা হয়েছে নতুন করে। এটা কি নতুন করে বের করেছে শুভ্র? কিন্তু কেন? শুভ্র ওয়াশরুম থেকে বের হলো। হালকা মেজাজে জল চড়িয়ে উন্মুক্ত বুকে। প্রভা দ্রুত বের হয়ে যাচ্ছিল। শুভ্র অস্বস্তি স্বরে বলল, কেমন আছো? প্রভা উত্তর দিল না, দ্রুত বের হয়ে যাচ্ছিল। প্রভা, যেটা ছিল সেটা অতীত। তুমি আমার পরিবারের আপন, তাই এরকম করলে সেটা সবার চোখে লাগবে না। সুপ্রভা দরজা খুলে বের হয়ে গিয়ে দরজা জোরে লাগিয়ে দিল। শুদ্ধ একটু হেঁটে মনে মনে করল, বেচারা দরজা, শুধু শুধু মার খেলি। সরি রে, আমার ভাগের রাস্তা তোকে দেখতে হলো। টেবিলে খাবার দেওয়া হয়েছে। সুপ্রভা বসে পড়েছে। খেতে ইচ্ছে করছে না একটা। না খেয়ে গেলে দেওয়া অশোভন দেখায়। দীপ্ত সার্ভ করে দিচ্ছে। শুভ্র চেঞ্জ করে কফির মগ নিয়ে বের হয়ে রুম থেকে। ভাইয়া প্লিজ আমাদের সাথে বসেন। আরে তোমরা খাও, আফটার অল আমি তো হোস্ট। ভাই আপনি হোস্ট না, আপনি বড় গেস্ট।
আমরা তো ইচ্ছে করলেই আসি, আপনি তো প্রবাসী হয়ে গেছেন। কত বছর পর আসলেন? সুপ্রভা বিড়বিড় করে বলল, 4.5 বছর। Killing এই spree! প্রভা, কি বলিস? কিছু না। শুভ্র একদম টেবিলের এক মাথায় দাঁড়িয়ে পড়ল। কেন যেন প্রভাকে দেখতে ইচ্ছে করছে। সামনে আসার আগ অব্দি এরকম কিছু মনে হয়নি। মনে হয় প্রভা বুকের ভেতর ছাই চাপা আগুন হয়ে জমেছিল। আচরণ করে Binoculars কেউ নাড়া দিয়ে activated. আগুন Check জ্বালিয়ে your দিয়েছে। mini map. প্রভাকে ঘুরে থাকতে অনেক মেয়ের সাথে ডেট করেছে শুভ্র। সেটা যেই সেই ডেট না, একেবারে চূড়ান্ত পর্যায়ে শুয়ে পড়া যাকে বলে। প্রতিবার তীব্র অতৃপ্তি নিয়ে সঙ্গিনীকে বিদায় দিয়েছে। প্রভার আনারি ভাবে দেওয়া একটা চুমুচে ঝড় তুলেছিল। অন্যরা কেউ বিছানায় ঝড় তুলেও কোনো আলোড়ন তুলতে পারেনি হৃদয়ে। প্রভার প্লেটে তীব্র ইলিশ মাছ তুলে দিতেই শুভ্র বলল, এই কি করিস? ওর ইলিশ মাছে অ্যালার্জি আছে। দীপ্র অবাক হয়ে বলল, তাই কখনো তো বলিস নাই প্রভা। আর তুমি জানলে কিভাবে ভাইয়া? শুভ্র অপ্রস্তুত হয়ে গেল। একটু সামনে নিয়ে বলল, এই বাসায় কি প্রভাস প্রথম এসেছে নাকি? আগেও বলেছে, তখন শুনেছিলাম নাথিং সিরিয়াস ইস্যু। প্রভা প্লেট তুলে উঠে পড়ে বলল, না, অ্যালার্জি নেই, অ্যাডজাস্ট হয়ে গেছে। উনি জানেন দীপ্র আমার খুব মাথা ধরেছে। কিছু মনে করিস না রে, আমি এখন যাব। খাবারটা তো শেষ করো। না রে, বমি হয়ে যাবে, প্রেশার ফল করে ইদানিং খুব। প্রভা উঠে সিঙ্কে হাত ধরে গেল। তারপর আন্টিকে বলে বের হয়ে গেল দ্রুত। এই দীপ, তুই যা ওর সাথে। রনি বলল দীপ্রকে। আচ্ছা তুই থাক, আমি ওকে ছেড়ে দিয়ে আসছি। দরজা খুলে শুভ্র কোথাও প্রভাকে দেখতে পেল না। প্রভা বের হয়ে অটো পেয়ে গেছে। কান্না পাচ্ছে খুব। প্রভা অ্যালার্জি আছে সেটা এখনো মনে রেখেছে। সেই কবে মাছকে অ্যালার্জি হয়েছিল, সেই পরিবারের আড়ালে শুভ্র প্রভার জামার বোতাম খুলে ছুঁয়ে দেখে আদর করে দিয়েছিল। কেমন গা শিরশিরে অনুভূতি এখনো। এত ফাঁকা জায়গা একা পেয়েও প্রভাকে অপমান করেনি শুভ্র। এত ভালোবাসা দুজনে। আর শুভ্র কি করলো সেসবদি? কেন করলো প্রভা আজও জানে না। এখন তো সুন্দরী কোনো এক বিদেশিনীকে বিয়ে করছে সম্ভবত। ওদের আবার বিয়ে লাগে নাকি? মিস করে হয়তো। ইস, এত খারাপ ঘন করে বুঝতে পারেনি সুপ্রভা। রাতটা অস্থিরতায় কেটে গেল প্রভার। সকাল সকাল মন খারাপ লাগছিল। একটু বেলা বাড়তেই বের হলো একা একা। শহরের বাইরে একটা রাস্তা আছে, হাঁটলে ভালো লাগবে কিছুক্ষণ। এই রাস্তাটা আগেই গিয়েছিল, বহুদিন আসা হয়নি। প্রভা আসার সাহসই পায়নি। ভীষণ একাকিত্ব গ্রাস করে নিত। এখানে নিয়ে আসতো শুভ্র। ছোট্ট মফস্বলে পুরো পরিবার সুপ্রভাকে নিয়ে বসার মতো কোনো জায়গা ছিল না। শুভ্র খুঁজে খুঁজে এই রাস্তা বের করেছিল। তখন একটু ভয় ভয় লাগতো। শুভ্র আগে নিয়ে আসতো। একটু নেমে ঢালু মতো জায়গা, সেখানে শুভ্র প্রভার কোলে মাথা রেখে শুয়ে শুয়ে গল্প করত। তখন প্রভার কত জ্ঞান। শুভ্রর পড়া শেষ হতে হতে প্রভা ইউনিভার্সিটিতে ঢুকে যাবে। শুভ্র জব পেয়ে গেলে বিয়ে করে নিল দুজন। তারপর দুজনের লাল নীল সংসার। প্রভা বলতো, আমি কখনো জব করব না, তোমার বউ হয়ে থাকবো। সেই প্রভা এখন কত ক্যারিস্টিক হয়ে গেছে। মাস্টার্সে ভর্তি হয়ে জবে ঢুকে গেছে। এখন ক্লাসে পার্সেন্টেজ নেই। জব হলে সেটা সিভিতে অ্যাড হয়ে যাবে। দূর থেকে কতগুলো ছেলেকে দেখা যাচ্ছে। সুপ্রভা এতচেত করে। একা একা যাওয়া ঠিক হবে না। অটোওয়ালাকে বলেছে 1 ঘন্টা পরে এসে নিয়ে যেতে। 1 ঘন্টার আগে এখান থেকে ফেরাও যাবে না। একটু ভয় ভয় লাগে, যদি কোনো অঘটন হয়, ছেলেগুলো যদি গাঁজাখোর হয়, ইয়াবে খেয়ে ওকে রেপ করে। না না, এসব ভাবছে প্রভা। হঠাৎ করে একটা গাড়ি হর্নে প্রভা পেছন ফেরে। একটা কালো প্রাইভেট গাড়ি এসে থেমেছে। ভেতর থেকে নেমে এলো শুভ্র। তুমি এই সময়ে Killing এখানে এসেছো spree! কেন? প্রভাকে কোনো ভূমিকা না করেই শুভ্র জিজ্ঞেস করলো। প্রভা উত্তর দিল না। শুভ্রর সাথে সব কথা শেষ হয়েছে অনেকদিন আগেই। একটু সামনে হাঁটতে লাগলো। শুভ্র গাড়ি স্লো করে ওর পাশাপাশি কিছু দূর গিয়ে ওর পথ আটকে দাঁড়ালো। এটা কি হলো? আমি তোমাকে আগে প্রশ্ন করেছি। আপনার উত্তর দিতে আমি বাধ্য নই। জানি। এই জায়গাটা এখন আর সেফ না, ফিরে চলো। আমি আমার সময় মতো ফিরবো, আপনি কাইন্ডলি আমাকে বিরক্ত করবেন না। ছেলেগুলো এগিয়ে আসছিল। কাছাকাছি চলে এসে হয়তো কিছু আন্দাজ করে জিজ্ঞেস করলো, কি সমস্যা? কারা আপনারা? এখানে কি? শুভ্র মনে মনে বলল,
দেড় ব্যাটারির তেজ কত? হাঁটুর বয়সী পোলাপান সব। আমাদের ব্যক্তিগত আলোচনায় ঢুকবেন না, আপনারা চলে যান। আমরা সম্পর্কটা জানতে চাই, কি হয় আপনার? হাজব্যান্ড ওয়াইফ, বউ হয় আমার। হয়েছে? দেখে তো মনে হয় না, মোবাইলে ছবি আছে, দেখান। আশ্চর্য, আমার বউ প্রমাণ করতে হবে? বাড়াবাড়ি হচ্ছে না? সুপ্রভা দেখে শুভ্র রেগে যাচ্ছে। এখন আপনার বউ হইলে একটা ছবি থাকবো না মোবাইলে? মিয়া ভূগোল বোঝান নাকি? চাকরিটা তেড়ে আসে ওয়েট, বলে একটা নম্বরে ডায়াল কল করে কল হলো। ওয়াসিম, থ্যাঙ্কস দোস্ত, যে একবারে তোরে পাইছি। আরে তোর ভাবিরে নিয়ে এই চওড়া রাস্তায় আসছিলাম, কয়েকটা ছেলে পেলে ধরছে। বউ প্রমাণ দিতে বলে, এখন খোঁজ পাঠা, উদ্ধার কর। আরে না, কোনটা না, লোকাল ছেলে পেলে না, কেস দিস না, আমাদের নিয়ে যা। ফোন রেখে শুভ্র বলল, ওকে ফাইন, দাঁড়াও এখানে, ক্যান্টনমেন্ট থেকে জিপ আসবে, তোমরা তখন যেও। ছেলেগুলো একটু ইতস্তত করে আস্তে আস্তে কেটে পড়ে। ওরা চলে যেতে সুপ্রভা বলল, এত সুন্দর করে মিথ্যা বলা কবে শিখলেন? শুভ্র একটা সিগারেট ধরিয়ে বলল, মিথ্যেটাই জীবন, সত্য হচ্ছে সবচাইতে বড় মিথ্যা। যাক এসো, এখানে থাকতে হবে না। আমি এখানে কিছু সময় থাকবো, আপনি চলে যান, আপনার কাজ হয়ে গেলে। যা শেষ হয়ে গেছে, কেন শুধু শুধু সেই দিনগুলো মনে করতে চাচ্ছ? সুপ্রভা, মানুষ বর্তমানে বাঁচে, অতীতে না। সুপ্রভা হেসে বলল, আপনি ভুল ভাবছেন, আমি কিছু মনে করতে চাই না। আমি সেই সময় ইচ্ছা শক্তি কোনোটাই অবশিষ্ট নেই। তুমি আগে আমাকে তুমি করে বলতে। ও তাই, ভুলে গেছি, অনেকদিন আগে তো। আপনি আমার বন্ধুর বড় ভাই, সম্মানিত ব্যক্তি, বাদবাকি কোনো কিছু আমি মনে রাখতে চাই না। আপনি এখানে আসা নিয়ে কোনো জটিল কিছু মনে করবেন না। সেই সুপ্রভা অনেকদিন আগেই মারা গেছে। আমি এমনিতেই এসেছিলাম, কাকতালীয়ভাবে আপনি এসে পড়লেন। একা হলে হয়তো এই ছেলেগুলো আমাকে কিছু জিজ্ঞেস করতো না। আচ্ছা, দেখা হলো যখন, একে ফেলে যাই কি করে তোমাকে? বলেই শুভ্র মনে হলো এটা বলা ঠিক হয়নি। সে একা ফেলেই চলে গিয়েছিল। এখন সুপ্রভা ওকে কথা শোনাবে। সুপ্রভা কিছুই বলল না। এটা আরেকটু ওর সামনে এগিয়ে গিয়ে বসে পড়লো একটা গাছের নিচে। শুভ্র চোখের সামনে সেই দিনগুলো ভেসে আসে। কতক্ষণ ছুটি, মাসে 2 বার বাড়িতে চলে আসা, সুপ্রভাকে নিয়ে এখানে এসে বসে থাকা। আচ্ছা, দীপ্রর সাথে কি সুপ্রভার প্রেম হয়েছে? কালো তো সারপ্রাইজ দিল দীপ্রকে। মা সারাক্ষণ বলতে থাকে প্রভাকে বউ করে আনবে। শুভ্র কি কোনো ভুল করে ফেলেছে? সুপ্রভা কাউকে ফোন করছে। শুভ্র এগিয়ে গেল সামনে। সুপ্রভা ফোনটা রাখলো। শুভ্র আরো একটা সিগারেট ধরিয়েছে। সুপ্রভা খেয়াল করলেও কিছু বললো না। শুভ্র দেখলো সুপ্রভা ওর সিগারেটের দিকে তাকিয়েছে। শুভ্র নিজেই বলল, অভ্যাস হয়ে গেছে, প্রচুর কাজের প্রেসারে থাকি। সুপ্রভা উত্তর দিল না। দূরে তাকিয়ে দেখলো অটো চলে আসছে, তাই উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করলো। তুমি অটো রাখছিলে, আমার সাথে যাবে না তাই? শুভ্র আমার জীবনের কোথাও আপনি এখন আর নেই। আমি একা চলতে পারি, শিখে গেছি। অটোতে উঠে সুপ্রভা চলে গেল। শুভ্র বসে পড়লো সুপ্রভার জায়গায়। তুমি বুঝবে না সুপ্রভা, আমি কত কষ্ট করে তোমাকে বলতে চেয়েছি, কিন্তু বিশ্বাস করো, একটা মুহূর্তেও তোমাকে ভুলে থাকতে পারিনি। আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো, কিন্তু তোমার হাত ধরে দীপ্র ছিল, আমার পাশে কেউ ছিল না। দূর প্রবাসে একা একা আমিও কষ্ট পেয়েছি সুপ্রভা, তুই কখনো জানবে না। কিছুক্ষণ বসে শুভ্র উঠে পড়ল। সুপ্রভার বন্ধু প্রিয়ার বাসার সবার টাওয়ার ছিল। সুপ্রভা বলেছে সে যেতে পারবে না, কিন্তু প্রিয়া ফোন করলো আবারও, তাই ওর কথা ফেলতেও পারল না। পরে ভাবলো শুভ্র নিশ্চয়ই সেখানে যাবে না। ভাবতেই যেন প্রিয়া বলল, প্রভা, শুভ্র ভাইয়াকে ইনভাইট করেছি, তোকে জানিয়ে রাখলাম। প্রভা একবার ভাবলো যাবে না, পরে ভাবলো শুভ্র এখন তার কিছুই হয় না, গেলেও কিছু না, না গেলেও কিছু না। তাই প্রভা বলল, তো তোকে রাজি করিয়ে তারপর চল। শুভ্র ভাইয়ার বিষয়টা তো দীপ্র ভাইয়া জানে না এখন, তাই না? শোন, এখন দীপ্র জানা বা না জানা কিছু যায় আসে না। তুই দীপ্রকে নিয়ে ভাবিসনি কখনো? প্রিয়া, তোর কি পাশের বাসার আন্টিদের মতো খোঁচাখুচি খুব পছন্দ? আমি শুভ্রর সাথে প্রেম করেছি, একা একা ওর বাসায় গিয়েছি, ওর সাথে চুমু খেয়েছি। এখন ওর ভাইয়াকে আমি বিয়ে করার কথা ভাববো? ইজ ইট পসিবল? দীপ্র আমার বন্ধু হয়েছে পরে, ওর সাথে মেশার গল্পটা ভুলে গেছিস? এখন দীপ্র আমার খুব ভালো বন্ধু,
কিন্তু এর বেশি একটুও বলবি না তোরা, কখনো না, তাহলে আমি তোদের সার্কেলেই আর মিশবো না। সরি, এতগুলো কথা শুনিয়ে দিবি বুঝি নাই রে। বাদ বাদ বাদ, তোর উপর দিয়ে কি গেছে সেটা তুই জানিস। এইসব নিয়ে আর কোনো কথা হবে না, চলে আসিস প্লিজ। প্রিয়া ফোন রেখে দিল। সুপ্রভা শুয়ে পড়ল জানালার পাশে। কতদিন আগের কথা মনে হয়, এই তো সেদিন দীপ্র ক্লাস 10-এ এসেছিল ওদের সাথে। পলাশতলা হাউজিংয়ে বাড়ির কাজ শুরু করার রেজিস্ট্রেশন নেয়নি করে দিই। পলাশতলা হাউজিংয়ে বাড়ির কাজ শুরু করার যার কারণে সমস্যা হয়নি পতিতে। দীপ্রদের বাড়ির পাশেই বাড়ি করেছে এই ম্যাডাম বাংলা মিস। সুপ্রভা, প্রিয়া, চৈতি ওরা সকালে মিসের কাছে বাংলা পড়তে গেছে। সেদিন সকালবেলায় পড়া শেষ করে বের হতেই চোখে পড়লেও দীপ্রদের বাসার গেটে রিক্সায় নামছে একটা ছেলে। ভাড়া মিটিয়ে গেট খুলে ভেতরে ঢুকলো ছেলেটা। কাঁধে একটা ব্যাগ, সম্ভবত ঢাকা থেকে ফিরেছে। মুখের আদর দীপ্রের মতো। সুপ্রভা Double kill. ছেলেটা মাথায় ক্যাপ পরা ছিল। ক্যাপ সরিয়ে সুপ্রভাকে দেখতে কিনা বোঝাই গেল না। গেটের সামনে দাঁড়ালো সুপ্রভা। প্রিয়া আর চৈতি নিজেরা হাসাহাসি করছে। দারুণ না দেখতে ছেলেটা, দীপ্রদের বাসায় ঢুকেছে। কি হয় ওর? সুপ্রভা কথা বলল না। কি হলো প্রভা? সুপ্রভার একটু অস্বস্তি লাগছে। একটা ছেলেকে দেখে এমন লাগছে, ছেলেটা কি বেশি সুন্দর দেখতে। এই প্রভা, ছেলেটাকে চিনিস তোরা? না, আগে দেখিনি। দীপ্রকে জিজ্ঞেস করব? ওর সাথে কথাই তো বলিস নাই কখনো, আর সরাসরি জিজ্ঞেস করলে যদি কিছু মনে করে। সুপ্রভা ভ্রু নাচিয়ে বলল, আচ্ছা, আমি ম্যানেজ করছি। ওয়েট, কাল ক্লাসে আসতে দে। দীপ্রকে টিফিন করে পিছিয়ে রাখা। Triple kill. তোমার কাছে কেমিস্ট্রি স্যারের লাস্ট দুটো আছে? Quadra kill. সুপ্রভা ডাকে থামলো। আছে। আমাকে দেবে একটু? কেন, তোমার কাছে নেই? প্রিয়া, তন্নি ওদের কাছে তো আছে, ওরা তো ছিল ক্লাসে। উফ, এত বাড়তি কথা বলে এই ছেলে। সুপ্রভা মনে মনে বলল। আছে কিন্তু। ভ্রু নাচিয়ে সুপ্রভা বলল। একটু প্রবলেম আছে। দীপ্রিবার এসে বলল, বুঝেছি, তোমরা মেয়েগুলো না কেমন জানি, এই এত খাতির আর কমন নোটগুলো Dominating. সুপ্রভা মনে মনে বলল। কত জানো? দূর থেকে প্রিয়া চৈতি হাসছে। সুপ্রভা এত ডেসপারেট হয়ে যেতে পারে ভাবিনি। কেমিস্ট্রি নোটটা তো ছাই। ওরা বাংলা মিসের কাছ থেকেই ফিরছিল, তখনই কোথা থেকে একটা ছেলে এসে থামলো দীপ্রদের বাসার সামনে। দীপ্র এখানে নতুন এসেছে, এতদিন ওর সাথে কথা বলা হয়নি। কিন্তু গতকাল থেকে এই দীপ্র এর বিষয়ে আগ্রহের বিষয় বেড়ে গেছে। নোট তো সাথে নেই, বাসায়। আমি কি তোমার সাথে যাব? বাসায় ঢুকবো না, গেটে দাঁড়াবো, তুমি এনে দাও। আচ্ছা চলো। সুপ্রভা বন্ধুদের দিকে তাকিয়ে চুক্তি পেয়ে দীপ্রর সাথে সাথে ওদের বাসার দিকে চললো। বাসার গেটে ঢোকার সময় সেই ছেলেটা ছিল। এই দ্বীপ, সাইকেলটা নিয়ে যাচ্ছে একটু। কোথায় যাচ্ছ ভাইয়া? এই তো সামনে। দীপ্র জানে ভাইয়া কোথায় যাচ্ছে। নাওমি আপুর বাসার কাছেই। ভাইয়ার সাথে ঢাকা ভার্সিটিতে পড়ে। সুপ্রভা আশিকে খেয়াল করে দেখলো শুভ্র প্রভাকে। এই মেয়েটাকে সে চেনে, গতকালই দেখেছে। আরো একজন মেয়ের সাথে ছিল, তাকে দেখে নিজের হাসা শিখেছিল। সময় লাগেনি। ভাইয়া, আমারও ক্লাসমেট সুপ্রভা। সুপ্রভা একটু হাসার চেষ্টা করলো। হাই। ব্যাস এইটুকুই। শুভ চলে গেল। সুপ্রভা নোটগুলো নিতে ভেতরে ঢুকল। অল্প কিছু বাকি আছে। সুপ্রভা টুপি নিতে নিতে, উনি তোমার কাজিন? আরে না, আমার বড় ভাই। ও আচ্ছা, এখানে থাকে না? না, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। আচ্ছা, তোমরা দুই ভাই? হুম। সুপ্রভা আর কিছু জানতে চাইলো না। দুদিন পরেই আবার দীপ্রকে ডাকলো। দীপ্র, থ্যাঙ্কস। তোমার কাছে উপপাদ্যের নতুন এক্সট্রাগুলো আছে? আছে। আজ এই শুভ্র বাড়িতে ছিল। সুপ্রভা ভেতরে ঢুকে শুভ্র দীপ্র রুমে পিসিতে ফুল ভলিউমে গান শুনছে। ভাইয়া, আমরা একটু নোট লিখবো। ও শিওর। শুভ্র নজরে না, না, কোনো সমস্যা নেই, আপনি থাকুন, অল্প একটু কাজ। শুভ্র হেডফোন মাথায় ঢুকিয়ে নিল। রুমটা বেশ অগোছালো। দেয়ালে একটা ছোট টেরাকোটার আয়না। সুপ্রভা মাথা নিচে করে দিচ্ছিল। এইগুলো ওর কাছে আছে। বেশি বেশি কার লিখতে ভালো লাগে, যতটা টুকরো তার চাইতে অনেকবার থাকিয়ে দেখলো শুভ্রকে।
চোখ বন্ধ করে গান শুনছে। দীপ্ত গিয়েছিল চা নিয়ে আসতে। দীপ্ত ফিরতেই সুপ্রভা উঠল। আমি যাই আজ, তুমি ক্লাসে একটু নিয়ে এসো এই কপিটা। শুভ্র চা নিতে দিতে বলল, চা নাও তুমি। না ঠিক আছে, আমি চা খাই না। শুভ্র একটু হাসলো, তবে কেমন যেন হাসিটা যেন সুপ্রভাকে Killing spree! দ্রুত চলে গেলেন। সুপ্রভা চলে যেতেই মা এসে দীপ্তকে ধরলেন। ক্লাসে আর কোনো মেয়ে নেই, তোর সাথে আসছে কেন? দীপ্ত বিব্রত হতে হতে শুভ্র সামনে নিল। তুমিও না মা, দেখলে তো বসে বসে নোটগুলো। দীপ্ত মাথা চুলকে বলল, ওর বন্ধুদের সাথে কি যেন সমস্যা আছে, নোট দেয় না। শুভ্র প্রথম দিনের কথা মনে করার চেষ্টা করলো। দেখে তো কোনো সমস্যা আছে বলে মনে হয়নি। শুভ্র মনে মনে একটু মুচকি হাসলো। আরো কয়েকদিন পরের কথা, সুপ্রভা বন্ধুদের সাথে হেঁটে যাচ্ছিল। হঠাৎ প্রিয়া বলল, দেখ দেখ সুপ্রভা। সুপ্রভা দেখলো 3 রাস্তার মোড়ে কৃষ্ণচূড়া গাছটার নিচে সাইকেল থামিয়ে শুভ্র একটা মেয়ের সাথে কথা বলছে। সুপ্রভার কেমন যেন লাগলো। আশ্চর্য বিষয়, কেমন লাগবে কেন? না হয় দুষ্টুমি করে বাসায় গিয়েছে, তাই বলে এমন লাগবে? তাও তো ছেলেটা ফিরেও তাকায়নি। জানলে কি হবে সুপ্রভা কি ভাবছে? Killing spree! ফিরে তো আরেক হিরোইন জোগাড় করে ফেলবি, তুই তো ভিলেন হয়ে গেলি। সুপ্রভা আরেকবার তাকিয়ে দেখতে চৌধুরীর কথার উত্তর দিতে করলো না। ভীষণ দম বন্ধ করা একটা অনুভূতি, অথচ এমন তো হবার কথা নয়। এই ছেলেটাকে আগে কখনো দেখেনি। এতদিনে এবারই বাসায় এলো, তার জন্য মনে হচ্ছে বুকের ভিতর তোলপাড় হয়ে যাচ্ছে। তনি আরো কিছু বলার চেষ্টা করলো, তবে সুপ্রভা থামিয়ে দিল। বাদ দে তো, ভালো লাগছে না। সুপ্রভা আরো একবার তাকালো কোনোভাবে, এবারও শুভ্র তাকিয়ে ফেল। দৃষ্টি বিনিময়ে কোনো ভাষা না থাকলেও হয়তো অন্য কিছু নিশ্চয়ই ছিল। শুভ্র একটু মুচকি হাসলো। শুভ্রকে দেখে কথা বলবে ভাবতে ভাবতেই সৌজন্য না করে দ্রুত হেঁটে চলে গেল। পরের দিন সকাল সকাল বাংলা মিসের ব্যাচ। সকাল 6টায় মেয়েরা পরে তার শুক্রবার বের হয়েছে। এত ঘুরে রিক্সা পেছনে সাইকেলে শুভ্র। হ্যালো সুপ্রভা। হাই, আপনি এখানে? কেন, কোনো সমস্যা? না, সমস্যা কেন হবে? এত সকাল সকাল তাই কোথাও কাজে যাচ্ছেন? না, তোমার কাছে এসেছি, তোমাকে একটা কথা জানাতে এলাম। আমাকে? হ্যাঁ তোমাকে। কালই বলতাম, কিন্তু তুমি কেমন রেগে গিয়ে হন হন করে হেঁটে গেলে। সুপ্রভা বিব্রত হয়ে বলল, রেগে যাব কেন? এমনি কাজ ছিল বলে দাঁড়াতে পারিনি। তাই কাজ ছিল? তা কি এমন কাজ ছিল যে একটু কথাও বললে না? আরে আশ্চর্য তো, আমি কি আপনার সাথে আগে কথা বলেছি? তাছাড়া চোখ পড়ে গিয়েছিল, আপনি বুঝতে পারেননি। আমি কিন্তু বুঝেছি, তুমি রেগে আমার দিকে দেখছিলে, যেন পারলে ঝাঁপিয়ে পড়ে আমাকে মাইর দিবে। আশ্চর্য, মোটেও এমন কিছু না। আপনি কেন এসব বলছেন? বলছি যখন তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ আছে? কষ্ট করে অহেতুক নোট টাকার নাম করে আর আমাদের বাসায় যেও না। আমি আজ চলে যাচ্ছি। তোমার জন্য বেচারা দীপ্র কেস খেয়ে যাচ্ছে মায়ের কাছে। মানে? শুভ্র হেসে বলল, আমি আবার সামনের মাসে পুজো ছুটিতে আসবো। কি কি নোট নিতে হবে লিস্ট করে রেখো। আর মানেটা তুমি যেমন জানো, দেয়ালের আয়নাটা আমাকে জানিয়ে দিয়েছে। সুপ্রভা কিছু বলার শুভ্র চলে গেল সাইকেল। সুপ্রভা বলল, মানে আইনে সেটা কেমন কথা? কেমন উদাসীন লাগে কথা লাগে সবকিছু। পথে ঘাটে ভীষণ ফিরেও মনে হয় কেউ নেই। Battle Royale! Done in style. মায়েটাকে কোথা উঠে বসলো। কিছু না মা, ইয়াদের বাসায় যাব। কখন? এই তো। দীপও ফোন করেছে। সুপ্রভা রিসিভ করলো। প্রিয়াদের বাসায় কখন যাবি? দেখি, শাওয়ার নিয়ে রেডি হব। আমি নিতে আসবো, রেডি হয়ে ফোন করিস। কোনো দরকার নেই দীপ্র, আমি চলে যাব অটো রেখে। তুই তোর মতো চলে যা। সে দেখা যাবে। ঘন্টাখানেক পরে দীপ্র আবারও ফোন করলো। তোর বাসার সামনে আমি, বেরো এখন। আর কত থাকবি? সুপ্রভা ভেজা চুলগুলো ড্রাই করে দিচ্ছিল। আজ আর শাড়ি পরতে ইচ্ছে করেনি। টি শার্টের সাথে জিন্স পরে নিয়েছে। বের হয়ে দেখলেন শুভ ড্রাইভিং দীপ্র বাইরে দাঁড়িয়ে আছে। শুভ তাকালো না প্রভাত দিকে। বলল,
আমি ভাবছিলাম আজ কি শাড়ি পরবি। প্রভা হেসে বলল। রোজ রোজ শাড়ি আমার পোষায় না, ওই দিন তো তোর বার্থডে ছিল। শুভ্ররা তাকালো। এরকম পোশাকে সুপ্রভাকে আগে কখনো দেখেনি, আগে পরতেও না। তাছাড়া এই মফস্বল এলাকায় এটা কোনো মানানসই পোশাক নয়। দীপ্র, গাড়িতে ওয়াটার বোতল তুলিনি, একটা পানি কিনে আনতো সামনের শপটা থেকে। শুভ্র ভিতরে বসেই বলল। সুপ্রভার একবার মনে হলো বলে আমি নিয়ে আসতেছি, পরে মনে হলো শুভ্রর সাথে একটা বাড়তি কথা নয়। দীপ্র চলে যেতেই শুভ্র বের হয়ে এলো। সুপ্রভাকে বলল। এটা কি কোনো ফ্যামিলি গ্যাদারিংয়ে যাওয়ার মতো পোশাক? মানে বলছি এই পোশাকটা এই বাসার জন্য উপযুক্ত নয়। সুপ্রভা ভীষণ রেগে গিয়ে বলল। কারোর পোশাক নিয়ে কথা বলার কুরুচি পরিচয়। তর্ক না করে ভেতরে যাও, চট করে পোশাক পাল্টে এসো। শুভ্র, আপনি আপনার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আপনার সাথে আমার যাই ছিল সেটা অতীত, সেখানে কোনো কথা বাকি নেই আমাদের। আর আমি আপনার সাথে কোথাও যাব না। শুভ্র একটা সিগারেট ধরালো, দিতে রেখেছে। ভাইয়া তুমি না অনেক বেশি স্মোকিং করছো। অভ্যাস হয়ে গেছে, তোরা উঠে বস। দিতে সুপ্রভাকে দরজাটা খুলে দিল। সুপ্রভা কিছু করার ছিল না, এই মুহূর্তে না বলা যায় না। ও উঠে বসলো কারে। দীপ্র পাশে বসলো সুপ্রভা, বসেই বকবক করতে শুরু করলো। সুপ্রভা আর কোনো কথাই বললো না। প্রিয়াদের বাসায় গিয়ে সুপ্রভাকে ভালো করে দেখলো বলতে ওকে এত আকর্ষণীয় লাগছিল, বারবার দৃষ্টি চলে যাচ্ছিল প্রভার দিকে। এবারে কোনো নরম দৃষ্টিতে দেখছিল শুভ্র, পুরুষকে পুরুষকে দেখালো। সুপ্রভা সূর্যবতীর হাতে দৃষ্টি বুলিয়ে থাকলেও আমি এভাবে দেখছি, অন্য ছেলেরা কীভাবে দেখবে, জিদ করার আর বিষয় পেল না। পিয়ার ভাষায় সবাই অনেক গল্প করলেও সুপ্রভাত বেশি কথা বলছিল না। শুভ্র বারবার ফোন আসছিল, আরও বাইরে গিয়ে কথা বলছিল। সুপ্রভাত কেন যেন কান পেতে শুভ্রের কথা বা কণ্ঠস্বর শোনার চেষ্টা করছিল অবচেতন মনে। প্রভা বসেছিল একদম বারান্দার লাগোয়া সোফায়, বসে একটা ম্যাগাজিন দেখছিল। সবাইকে হাতে হাতে প্লেট দিয়ে গেল প্রিয়া। শুভ্র তখন নিশ্চয়ই বিদেশি বান্ধবীর সাথে। প্রভা হুট করে মেজাজ খারাপ হতে শুরু করল। বিষয়টা এমন চাইলেও মাথায় না ঢুকিয়ে পারা যাচ্ছে না। আর শুভ এতদিনে কোনো যোগাযোগ না রাখলেও এসে থেকে গায়ে পড়ে কথা বলার চেষ্টা করছে মনে হয়। সুপ্রভার পাশের চেয়ারটাই ফাঁকা আছে শুধু। সুপ্রভা দীপ্রকে ডাকলো, এখানে চলে আয়। দীপ্র আসছে বলে ড্রিঙ্কসের গ্লাস আনতে গেল। শুভ্র এসে ফাঁকা দেখে প্রভার পাশের চেয়ারে বসে পড়ল। প্রভা উঠে দাঁড়ালো। আমি বসেছি বলে উঠে যাচ্ছ? না, আমি ডাইনিংয়ে বসে খাবো। ও আচ্ছা। সুপ্রভা চলে গেল। একটু পরে প্রিয়ার মা এসে বললেন, শুভ্র, তুমি এখানে কেন বসেছো? ডাইনিং তো ফাঁকা, চলে এসো। শুভ্রকে টেনে নিয়ে বসিয়ে দিলেন ডাইনিংয়ে। তিনিও বসলেন। শুভ্রকে ডাকার একটা কারণ আছে, প্রিয়ার বিষয়ে ভাবছিলেন। ছেলেটাকে তার পছন্দ, অবশ্য প্রিয়া এসব জানে না। প্রিয়া, এখানে বস, আমি দিয়ে দিচ্ছি। আমি পরে বসবো মা, তুমি বসে কথা বলো। সুপ্রভাত দেখে তাকিয়ে শুভ্র হাসলো। শুভ্র, বিয়ের কথা কিছু ভাবছো? তোমার বিয়ের জন্য তোমার মা মেয়ে খুঁজছেন না এখন? শুভ্র সুপ্রভাত দিকে তাকিয়ে বলে, আমার তারা নেই আন্টি, মা চাইলে দীপ্রকে আগে বিয়ে দিয়ে চলে যাব। তুমি কি দেশে বিয়ে করবে না? ভাবিনি কিছুই আন্টি। সুপ্রভা উঠে গেল, তার হাত ধুতে সিঙ্কে গেল। সরি, আমার জন্য কোথাও খেতে বসতো না, আত খাওয়া প্লেট থেকে চলে আসছে। এত রিয়াক্ট কেন করছো সুপ্রভা? সব তো শেষ হয়ে গেছে। সুপ্রভা কিছু বলল না, আফসোস হয়েছে, এটাকে খুন করে ফেলতে ইচ্ছে করে। সুপ্রভা বারান্দায় গিয়ে দীপ্রকে ডেকে নিল। প্রিয়ার কোনো এক রিলিফ প্রিয়ার মাকে বলল, এই এমন জামা কাপড় একটু দেখো না, ঢাকায় যাইয়া এদের পাখনা বাজাইয়া গেছে। ওই ফ্যামিলির সাথে গল্প জুড়েছে। সম্পর্ক তো আছে মনে হয়। দীপ্রকে বলল, চলো ফিরতে হবে। এত তাড়াতাড়ি? তুমি চলে যাও, আমি প্রভাকে দিয়ে আসবো। চল চটপটি খেয়ে আসি। ভাইয়া চলেন, এত আগে গিয়ে কি করবেন? না, আমি যাব না, এত খাবার পরে চটপটি পেটে সহ্য হবে না। সুপ্রভা দীপ্রকে বলল, চল যাই। সুপ্রভার আগ্রহ দেখে দীপ্র বলল, ভাইয়া যেতে না চাইলে বাদ দে, ওকে আমরা চল। শুভ্র চলে গেল। বাকিরা গেল কলেজ মাঠের পাশে চটপটি খেতে। এই জায়গাটায় লোকাল ছেলেপুলেরা
আড্ডা দেয়। মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় শুভ্র দীপ্তকে ফোন করে বলল, এই জায়গায় অনেক ফালতু ছেলে ফেলে আছে, ওদের নিয়ে আসিস না। কিন্তু শুভ্রকে তেমন গুরুত্ব দিল না দীপ্ত। দীর্ঘদিন বিদেশ থেকে আসলে একটু অন্যরকম হয়ে গেছে ভাইয়া, ক্রাউড পছন্দ করে না। কিন্তু সত্যি শুভ্রভাকে দেখে কয়েকটা ছেলে টিচ করতে শুরু করলো। আরে এ অস্থির জটিল ঝাক্কাস। সুপ্রভা বুঝতে পেরে বলল, দীপ্র কিছু বল তো ওদের। বাদ দে। কিন্তু হুট করে শুভ্র কোথা থেকে এসে পড়লো মাথার কোণে। গাড়ি থেকে নেমে ধীরে ধীরে ডাকলো, কি বলছিলে? তাতে আপনার কি? না, আবার বলো, আর কাকে বলছিলে? সুপ্রভা দীপ্তকে বলল। ওনাদের ঝামেলা করতে বারণ কর, আমরা চলে যাচ্ছি। কিন্তু শুভ্র ছাড়া পাত্র না। অজ্ঞতা ছেলেপেলের সাথে কথা কাটাকাটি শুরু হলো। একদিন এগিয়ে এসে শুভ্রকে খেলা দিয়ে বলল, আপনি কে ফাজলামি করতে আসছেন? শুভ্রর মাথায় রাগ উঠে গেল। রাগ কন্ট্রোল করতে না পেরে দিল এক ধাক্কা। ছেলেটা পড়ে গেল। আরো কয়েকটা ছেলে এসে শুভ্রর সাথে ধাক্কাধাক্কি শুরু করলো। বুঝে এগিয়ে এসে পড়লো। কি হচ্ছেটা কি? শুভ্র চলো এখান থেকে। দীপ্ত বিষয়টা খেয়াল করলো, কিন্তু মেলাতেই পারলো না। ভাইয়াকে প্রভা তুমি করে বলছে, তাও নাম ধরে। ওরও রাগে মাথা এলোমেলো হয়ে গেছে। শুভ্রর হাত টেনে গাড়িতে ঢুকিয়ে দিল। দীপ্তরাও উঠে বসলো। সবাই ঘটনাটা নিয়ে কথা বলছিল, কিন্তু শুভ্র বা সুপ্রভা একটা কথাও বলল না। একদম চুপ করে বলল। সুপ্রভা মনে মনে ভাবলো, মাঝে মাঝে কথা বলতো না। শুভ্রকে কি সরি বলতে? না থাক, দরকার নেই। শুভ্র রেগে আছে, রাগটা সুপ্রভার ওপর, সেটা প্রভা বুঝতে পারছে। এটা এত গুরুত্ব দেওয়ার কিছুই নেই। কিন্তু তবুও প্রভার মন খারাপ লাগতে লাগলো। প্রভাকে বাসায় নামিয়ে দিয়ে ওরা চলে গেল। পরদিন প্রভা ঠিক করে ও শুভকে সরি বলে আসবে। প্রেম না থাকুক, শুভকে ইগনোর করতে পারছে না। সম্পর্কটা এত ভারী করে রাখার কোনো মানেই হয় না। তাছাড়া দীপ্ত সুপ্রভার কাছের বন্ধু, এই বন্ধুত্ব সুপ্রভা নষ্ট করবে না। তাই বিকেলের দিকে দরজা করে দিল দীপ্ত। প্রভা জিজ্ঞেস করলো, তোর ভাইয়া কই? রুমে বসবে। রুমে আয়, কোনো দরকার? কাল আমাদের জন্য ঝামেলা করলো, সরি বলে আসি। যা, ইউএস এর বাসিন্দা তো, সরি টরি লাইক করবে, তারপর রুমে আয়। সুপ্রভা তাই শুভ্রের রুমে উঠে দিয়ে চলবে। এদিকে শুভ্রের ফোনে ইউএস থেকে ভিডিও কল। শুভ্র রিসিভ করেছে। নেভিল বিকিনি পরে আছে। হ্যালো শু, কি করছো? আমাকে কি ভুলেই গেছো? না সুইটি, তোমাকে ভুলবো কি করে? ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করছিলাম। ইউ নো শু, আই মিস ইউ এ লট। I miss you too, babes, but I will call you later. I'm a little busy now. But I wanna see you. Please don't leave the call. Then okay. Take your time. নেভিল ফোন অন রেখে কিচেনে কাজ করছে। শুভ্র ঢুকেছে ওয়াশরুমে, আর প্রভা ভিডিও তখনই। শুভ্র বোধহয় ওয়াশরুমে ফোনটা স্ট্যান্ডে সেট করা টেবিলের উপরে। প্রভা হাঁটতে হাঁটতে এই টেবিলের সামনে ভিডিও করে একটা মেয়ে বিকিনি করে সবজি কাটছে। শুভ্র ওয়াশরুম থেকে বের হলো। ওয়াশরুমে তো কেউ তৈরি হয়ে যায় না, খালি গায়ে একটা হাফ প্যান্ট পরাই ছিল শুভ্র। প্রভাকে দেখে চমকে গেল শুভ্র। প্রভা টেবিলের সামনে। শুভ্রভা একবার ফোন নিয়ে একবার শুভ্রকে দেখে রুম থেকে বের হয়ে গেল। শুভ্র এগিয়ে এসে দেখে নেভিন সবজি কাটছে, আর কথা বলতে ইচ্ছে করছে না। শুভ্র নেট ডিসকানেক্ট করে দিল, তারপর টি শার্ট গায়ে চাপিয়ে বের হলো। শুভ্রভা কি চলে গেছে? দীপ্তর রুমটা ড্রয়িং রুমের অপর দিকে। রুমের দরজাটা ভেজানো। শুভ্রভা কি ভেতরে? দরজা নক করতে শুভ্র শুভচিহ্নয় ভেবে ছাদে উঠে গেল। সুপ্রভা তখন বের হয়ে ছাদে উঠে এসেছে, মাথা করছে। কি করছিল শুভ্র? ওই মেয়েটা এরকম উলঙ্গ হয়ে কিচেনে কেন? নিশ্চয়ই শুভ্র বলেছে বলে এই অবস্থায় আসছে। তোমরা ইনসিস্ট না করলেই এরকম অবস্থায় আসে ভিডিওটা নিয়ে। শুভ্রতাটা নিচে নেমে গেছে, এত জঘন্য হয়ে গেছে। অথচ প্রভা টি শার্ট পরেছে বলে কত কিছু বলে ফেললো গতকাল। মাঠে হিরোইজম দেখানোর চেষ্টা করলো। বদের হাত দিয়ে একটা। প্রভার খুব কান্না পাচ্ছে, কিন্তু প্রভা কাঁদবে না। বিষয় কেন প্রভা মন খারাপ করছে? কেন? ওর সব কিছু তো ক্লোজ হয়ে গেছে 4 বছর আগে। দিদি শুভ্রকে জানিয়ে দিল, আমি আমেরিকা চলে যাচ্ছি পরশু, তুমি তোমার মতো লাইফ সেটেল করে নিও।
প্রভা আগে থেকেই বুঝতে পারছিল শুভ্রকে অ্যাভয়েড শুরু করেছে, কিন্তু এরকম ধাক্কা দেবে সেটা ভাবেনি। সেই শুভ্রকে কেন এতটা স্পেস দিয়ে দিল, কিভাবে দিল? নিজেকে ছ্যাঁচড়া মনে হচ্ছে। প্রভা নিজেকে সামনে নিচে নামতে গিয়ে সিঁড়ি করে ঢুকতে ধাক্কা খেল শুভ্রর সাথে। শুভ্র প্রভাকে ধরে ফেল, নাহা করে যাচ্ছিল সেইটাই। প্রভা এখানে শুভ্র তো ভাবলেও তীব্র করে। কি হয়েছে, এখানে এসেছো কেন? প্রভা নিজেকে ছাড়িয়ে নিচে বসে গেল। শুভ্র বলল, নিধি আমার কলিগ, বন্ধু। প্রভা দাঁড়ালো না। প্রভা আমি খারাপ, ইটস ওকে, কিন্তু আমি যা না সেটা আমাকে ভেবো না প্লিজ। সুপ্রভা কোনো উত্তরই দিল না। এবার শুভ্র নিচে নেমে এলো। দুই সিঁড়ির মাঝে স্পেসে দ্রুত নেমে প্রভা হাত ধরে ফেলল। নরম স্বরে বলল, কেন গিয়েছিলে রুমে, কিছু বলবে? সুপ্রভা হাতটা ছাড়িয়ে নিল। শুভ্র জিদ চেপে গেল। একটা কথা বের হচ্ছে না মুখ থেকে। দীপ্রর সাথে তো অনেক কথা হলো। হাতটা ছাড়ুন। আর দীপ্র আমার বন্ধু, ওর সাথে আমার কথা থাকে, আপনার সাথে আমার কোনো কথাই নেই। শুধুই বন্ধু? শুভ্র, ছি, আমি ভাবতেই পারিনি আপনার মনটা কত নিচে নেমে গেছে। যার কথা নোংরা ভাবে ভাবছেন, যার কথা নোংরা ভাবে বলছেন, সে আপনার ভাই, নিজের ভাই। সুপ্রভা হাতটা আরো জোরে চেপে ধরে ওকে দেয়ালের কাছে নিয়ে গেল। একটা হাত দিয়ে সুপ্রভার চিবুক ধরে বলল, আমি নোংরা মানুষ, তাই নোংরা কথা বলতে পারি। শুভ্র, আমাকে ছাড়ো, আমার তোমাকে অসহ্য লাগছে। অসহ্য লাগছে? সহ্য করতে পারছো না, তা পারবে কি করে? তোমার তো এখন বন্ধু আছে। ক্লোজ ফ্রেন্ড নাকি জাস্ট ফ্রেন্ড? ইতর পর্যায়ে চলে গেছো তুমি শুভ্র। আমার ভাবতে লজ্জা লাগছে, এই তুমি, এই তোমাকে, ছি। সুপ্রভা কথা শেষ করো। এই আমাকে কি বলো, বলে ফেলো। সুপ্রভা অন্যদিকে তাকিয়ে চোখ বন্ধ করে ফেলল। কারো পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। দীপ্র ডাকছে, প্রভা, প্রভা। সুপ্রভা তাদের দাঁত চেপে বলল, হাতটা ছাড়ুন। সুপ্রভা চিবুক ধরে গালে একটা আলতো করে চুমু খেল। সুপ্রভার সমস্ত শরীর কেঁপে উঠল। প্রচন্ড ঘৃণা জমে আছে শুভ্রের জন্য, কিন্তু ওর স্পর্শ যেন খুব কামনার, খুব আকাঙ্ক্ষিত ছিল সুপ্রভার। ভালোবাসা আর ঘৃণার এমন মিশ্রিত অনুভূতি পৃথিবীর আর কারো না হোক। সুপ্রভাকে ছেড়ে দিয়ে নরম স্বরে বলল, যাও। সুপ্রভা ছুটে নিচে চলে গেল এক দৌড়ে। সুপ্রভা দ্রুত নিচে নেমে গেল। শুভ্র আজ প্রথমবার চুমু খায়নি, এর আগে অসংখ্য বার চুমু খেয়েছে, কিন্তু দীর্ঘদিন দূরে থাকার পরে এটুকু কাছে আসা তীব্র অভিমান আর ক্ষোভ নিয়েও ভালোবাসার বাঁধ ভেঙে দিয়েছে। রাগও হচ্ছে, আবার শুভ্রকে দেখতে ইচ্ছে করছে। সুপ্রভা নিজেকে নিজে চিনতে পারছে না। কতবার ভেবেছে আর কখনো শুভ্রকে মনে করবে না, কিন্তু এখন তো ভুলে থাকতে পারে না। কি ভীষণ কষ্ট দিয়ে চলে গিয়েছিল শুভ্র। আচ্ছা, ও তো চলেই গিয়েছিল, আবার কেন এখন এমন করছে? শুভ্রের সাথে কি খোলামেলা কথা বলে নিতে? দীপ্র সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছে। তুই ছাদে কি করছিস প্রভা? এমনি উঠলাম, ভাইয়া রুমে নেই, ছাদে ছিল। ও আচ্ছা। না, কেন? এমনি বলি। চল বলছি। চল। সুপ্রভা, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে, তোকে বলা খুব দরকার। বলে ফেল। তুই কবে বিয়ে করবি? কেন? না এমনি। করব, বাসা থেকে ছেলে দেখছে, দুই দুই মিলে গেলেই বিয়ে করব। ও আচ্ছা। দীপ্র চুপ করে গেল। দীপ্র, সবাই যাই বলুক, তুই আমার বন্ধু, শুধুই বন্ধু, সবচাইতে ভালো বন্ধু, এইটা বিশ্বাস কর। দীপ্র হেসে বলল, কেন এটা বলছিস? আমি কি কিছু বলেছি? না, বলিসনি, তবুও বলে দিলাম। আরো কিছু কথা আছে যেটা আমি তোকে বলতে পারবো না, বলতে পারলে হয়তো ভালো লাগতো। কি কথা? তুই একজনকে ভালোবাসতি আর সে তোকে ছেড়ে চলে গেছে, সেটা? সুপ্রভা চুপ করে রইল। প্রভা, সেই দিনগুলো আমি তোকে দেখেছি, ঠিক করে কোথাও ভর্তিও হতে পারলি না, ভেঙে চুড়ে গিয়েছিলি। আমাদের প্রিয় মানুষরা আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় দীপ্র। আজ যাই রে, আমি ঢাকায় চলে যাব 2-1 দিন পরে, এর মাঝে আর আসবো না। চল, তোকে ছেড়ে দিয়ে আসি। না থাক, আমার কিছু কাজও আছে, তোর আসতে হবে না। আচ্ছা। সুপ্রভা বের হয়ে আশেপাশে কোনো অটো পেল না। হাঁটতে কলকাতার কিছুক্ষণ পরে সুপ্রভা থেকে এসে পাশে হাঁটতে লাগলো। আপনি? হ্যাঁ, সমস্যা আছে। সুপ্রভা দাঁড়িয়ে বলল, সমস্যা আছে? আপনি চলে যাওয়ার আগে আমার লাইফ গুছিয়ে নিতে বলেছিলেন, মনে আছে? সুপ্রভা, আমার তোমাকে বলার কিছু কথা আছে, কথাগুলো তোমার জানা প্রয়োজন। একটা ভুল হয়ে গেছে আমার, অনেক বড় ভুল। ভুল করা হয়ে গেছে, এখন আর তাকে শুধরানোর সময় নেই শুভ্র। আপনি আসবেন না আমার সাথে।
প্রভা আমাকে একটু সময় দাও প্লিজ, আমি তোমাকে এক্সপ্লেন করি, তারপর তুমি যেও। ধরুন আমি আপনার এক্সপ্লেনেশন শুনলাম, তারপর তাতে কি হবে? আমার সময়গুলো আমি ফিরে পাবো পাবো না। এসব আর আমি শুনতে চাই না। প্রভা, শুভ্র আঁকা শুরু করেছিল। তোমাকে ভুলে যেতে পারবো, বিশ্বাস করো। আমি অসংখ্য মেয়ের সাথে মিশেছি, যতবার কাউকে নিয়ে ডেটে গিয়েছি আমার তোমার কথা মনে পড়েছে, যতবার কারোর সাথে ইন্টিমেট হয়েছি আমি তোমাকে ভেবে নিয়েছি। আমি জানতাম না এত সহজ নয় সব কিছু ভুলে যাওয়া। ছিল করে বলল, আপনার মতো ক্যারেক্টারলেস কাউকে আমি ভালোবাসবো আবার? এটা ভাবলেন কি করে? আবার কেন ভালোবাসবে? তুমি তো আমাকেই ভালোবাসো। যে শুভ্রকে আমি ভালোবাসতাম সে আর আপনি এক মানুষ নন। আমার শুভ্রর জীবনে প্রভাই শুধু ছিল, ন্যাংটা মেয়ে মানুষ ছিল না। একটা অটো যাচ্ছিল, প্রভা উঠে পড়ল। শুভ্র উঠে পড়ল প্রভাকে ঠেলে। এটা কি হলো? কিছু না, আমার তোমাকে যেতে দিতে ইচ্ছে করছে না। প্রভা, সেই ভাঙা বাড়িটা আছে এখনো, ওখানে যাই চলো, তোমাকে কথাগুলো বলি। সুপ্রভা ঠান্ডা স্বরে বলল। শুভ্র আপনি নেমে যান, আমি আপনার সাথে কোথাও যাব না। শুভ্র এক দৃষ্টিতে সুপ্রভাকে দেখে অটো থেকে নেমে গেল। সুপ্রভা শুভ্রকে পেছনে রেখে অটো নিয়ে চলে গেল। সুপ্রভাকে বলে ঢাকা চলে যাওয়ার 2 সপ্তাহ পরে শুভ্র আবারও বাসায় এলো। সকাল সকাল বাসা থেকে বের হয়ে দেখলো সুপ্রভা আর প্রিয়া নিচের বাসার দিকে আসছে। শুভ্র সাইকেল নিয়ে দাঁড়িয়ে পড়ল। সুপ্রভা প্রিয়াকে বলল, তুই চলে যা, আমি আসছি। প্রিয়া চলে যেতেই শুভ্র হাসলো। কেমন আছো সুপ্রভা? হ্যাঁ ভালো। এত তাড়াতাড়ি পুজোর ছুটি হয়ে গেল? না তো। তাহলে বলতে হলে তো একটু সময় লাগবে। ও আচ্ছা। শুভ্র একটা প্যাকেট তুলে সুপ্রভাকে, এটা দেখো বাসায় গিয়ে, কিন্তু সিক্রেট, কাউকে জানাবে না, একা দেখবে, ঠিক আছে? ঠিক আছে। এখন যাও, আমি অপেক্ষা করব। সুপ্রভা ব্যাচে থেকে মন দিতে পারল না। মিস কয়েকবার বকা দিলেন। But don't cry or don't pray. Just say help. Just say only I love you. পরে থেকে লেখা সুপ্রভা ভালোবাসবে আমাকে? একটা কাগজে লেখা। কাল স্কুল টাইমে আমি অপেক্ষা করব নীলের রাস্তায়। সুপ্রভা এতক্ষণ ঝিম হয়ে বসে রইল। সত্যি হচ্ছে ভালো লাগছে অনেক, কিন্তু এরকম করে কখনো ভাবিনি প্রভা। আচ্ছা প্রেম কি এটাই? এরকম করে হয়? স্কুল টাইমে যেতে হলে তো স্কুল মিস হবে, ধরা পড়ে গেলে কি হবে? কিন্তু সুপ্রভা অ্যাভয়েড করতে পারলো না। শুভ্র অপেক্ষা করবে, সুপ্রভাকে যেতেই হবে। নিজের রাস্তা অনেক দূরে। সুপ্রভা স্কুলে না গিয়ে সেখানে কীভাবে যাবে ভেবেই পাচ্ছিল না, কিন্তু ওকে তো যেতেই হবে। স্কুলে না গিয়ে সুপ্রভা ইতস্তত করছিল। হঠাৎই একটা অটো এসে পাশে থামলো। এই উঠে এসো। সুপ্রভা চমকে উঠলো, কিন্তু ভালো লাগলো এটা ভেবে যে একা একা যেতে হবে না। সুপ্রভা উঠে দেখলো। অটোতে বেশি সময় লাগবে না, স্কুল 10টা থেকে 4টা পর্যন্ত, এত সময় কি করবে এটা ভাবতে লাগলো সুপ্রভা। অটো ছেড়ে দিয়ে সুপ্রভাকে নিয়ে নেমে পড়লো। সুপ্রভা, তোমার নামটা কিন্তু ভীষণ সুন্দর, আর তুমিও। সুপ্রভা গোলাপি হয়ে গেল। আমি জানতাম তুমি আসবে, মনের মধ্যে একটা বিশ্বাস ছিল তুমি কোনো কথা বলবে না। আপনি না কয়েকদিন আগেই গেলেন, আবার এত তাড়াতাড়ি ছুটি হলো? ক্লাস মিসতে এসেছি, আমি আবার দীপ্রর মতো এত ভালো স্টুডেন্ট না। ভালো স্টুডেন্ট না হলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়া যায়? কেন যাবে না? চান্স পেতে বেসিক নলেজ লাগে। ও আচ্ছা। কাজটা দেখেছো? কি মনে হলো? কিছু মনে হয়নি। সুপ্রভা, তোমাকে আমার খুব ভালো লেগেছে। আমাদের মধ্যে যে একটা সম্পর্ক তৈরি হলো সেটা কিন্তু তুমি কাউকে শেয়ার করবে না, ঠিক আছে? সুপ্রভা ঘাড় নাড়লো। বাই দ্য ওয়ে, তোমার কথাও বলো তো, কি পছন্দ তোমার? তুমি মনে হয় ফোন ইউজ করো না, তাই না? নাকি বাসায় আছে? বাসায় ফোন আছে, কিন্তু ওটা দিয়ে আসলে কারোর সাথে কথা বলা সম্ভব না, কারণ আমার সাথে মা থাকে। তাহলে তো চলবে না, আমার তো তোমার সাথে কথা বলতে ইচ্ছে করবে। আমি তো এত ঘন ঘন আসতে পারবো না। আচ্ছা টেক্সট করা যাবে না? এটা ভালো বলেছো। কথায় কথায় কখন সময় গড়ায় দুজন টেরই পায় না। দুপুর হয়ে গেলে শুভ্র বলল, এখন ফিরবে? বাসায় গেলে তোমার জিজ্ঞেস করবে এত তাড়াতাড়ি কেন ফিরলাম। তাহলে আর একটু থাকি, 4টার পরে যাই। আচ্ছা, আমার তো সমস্যা নেই। তোমার খিদে পেয়েছে? এই সাইডটা এত নিরিবিলি, কিছু তো পাওয়া যাবে না? সুপ্রভা লাঞ্চ বক্স বের করে শুভ্রকে দিল। হেসে বলল, দেখছো, ভুলেই গিয়েছিলাম, বাচ্চারা তো স্কুলে টিফিন নেয়। আমি মোটেই বাচ্চা না। না, তুমি তো অনেক বড়, কিন্তু
আমার থেকে ছোট। আপনি নুডলস পছন্দ করেন? মোটামুটি খাই। আচ্ছা, এটা কিন্তু আমি বানিয়েছি। তাহলে তো এটা অনেক স্পেশাল। দাও আমি আগে খাই। শুভ্র নিজে এক কাপ খেয়ে সুপ্রভার দেখে এগিয়ে দিল। সুপ্রভা লজ্জায় লাল নীল হতে হতে শুভ্রর হাতেই খেয়ে নিল। এত কিছু ভাবেনি সুপ্রভা। শুভ্রকে দেখে কেমন একটা লেগেছিল বুকের ভেতরে। শুভ্র যে এত কাছে আসবে সেটা বুঝতে পারেনি। 4টার আগে ওরা উঠে পড়লো। এখন আর অত পাওয়া যাবে না। অনেকটা পথ হেঁটে বাজারের কাছে গিয়ে শুভ্র বললেন, শোনো, তুমি হেঁটে গিয়ে বাসায় ঢুকবে। তুমি গেটে না ঢোকা অবধি আমি তোমার আশেপাশেই আছি। সেগুলো আমি চলে যাবো, আর কাল আমাদের বাসায় যেও কোনো একটা অজুহাতে, ছুটির পরে, ঠিক আছে? সুপ্রভা ঘাড় নাড়ল। তারপর এক অদ্ভুত অনুভূতি নিয়ে আস্তে ধীরে হেঁটে বাসায় ঢুকলো। কেমন একটা যেন লাগছে, এত অদ্ভুত কেন এই অনুভূতি? পেটের ভেতরে একটা চাপা অস্বস্তি, বুক ধুকপুক করছে। কেউ জানবে না শুভ্রর কথা, কখনোই না। পরদিন কাছে দীপ্রকে ডাকিয়ে দীপ্র বলল, কাল আসনি? তাই তো। সুপ্রভা ঘাড় নাড়ল। কাল তেমন কিছু দেয়নি সুপ্রভা, লেখার মতো কিছু নেই। ও আচ্ছা। সুপ্রভার মন খারাপ হলো। শুভ্রকে কিভাবে জানাবে যে সুপ্রভা যেতে পারবে না? ঠিক আছে দীপ্র, তোমাকে থ্যাঙ্কস। দীপ্রকে একা ঢুকতে দেখে শুভ্র আন্দাজ করে নিল। তাকিয়ে টেবিলের উপর থেকে কেমিস্ট্রি শীটের কপি দেখে বুঝলো এটা শীটের কপি। সেটা গায়েব করে দিল। দীপ্র ফ্রেশ হয়ে পড়তে বসে ওর শীট খুঁজতে লাগলো। কিছু খুঁজছিস দীপ্র? হ্যাঁ, আমার সিট ছিল এখানে। এখানে তো কিছু দেখিনি। ওটাই খুব ইম্পর্টেন্ট, অজৈব যৌগের সিট। ওই মেয়েটা আসে ওর কাছে না তো? না না, ওকে তো কপি করতে দেয়নি, লিখে নিয়ে গেছে। আচ্ছা, পরীক্ষা তো সময় নষ্ট করিস না, ওর বাসা থেকে লিখে নিয়ে আয়। আগে একটা ফোন করে নিস। দীপ্র ফোন থেকে সুপ্রভাকে কল করলো। প্রভা, আমার অজৈব যৌগের সিটটা পাচ্ছি না, তুমি কি তোমার সিটটা আমাকে একটু দেবে? হ্যাঁ, কেন দিব না, কাল নিয়ে আসবো। পাশ থেকে শুভ্র আস্তে করে বলল, তোর তো আজ পড়ার কথা, শিডিউল করে পড়িস না? এখন কই পাবো, ম্যানেজ করে নিব। না না, নিয়ে আয়, চল আমিও যাচ্ছি, ঘুরে আসি। আচ্ছা সুপ্রভা, আমি যদি এসে নিয়ে যাই তোমার সমস্যা আছে? কাল দিয়ে দেবো ক্লাসে, কাল আনবো, আবার কপি করবো, লেট হয়ে যাবে। আমার একটা পড়া বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, এসো, এসে নিয়ে যাও। কলিং বেল বাজতে সুপ্রভা দরজা খুলে দেখে দীপ্র দাঁড়িয়ে আছে পাশেই শুভ্র। শুভ্রকে দেখে সুপ্রভা একটু নার্ভাস হয়ে গেল। এসো, ভেতরে এসো দীপ্র। না না, এখন ভেতরে আসবো না, সিটটা দাও, আমি পরে কখনো আসবো। সুপ্রভা শীতটা এনে দিল। সুপ্রভা আর চোখে দেখলো শুভ্র মুখে দুষ্ট হাসি। শীত নিয়ে বের হতে বাসায় চলে যা, আমি শীতটা দিয়ে আসি ওদের বাসায়, ওরও তো পড়তে হবে। নিত্য সহজ বিশ্বাসে রাজি হয়ে গেল। শুভ্র 8 ঘন্টা বাদে আবারও কলিং বেল বাজালো। সুপ্রভা দরজা খুলে দেখলো এবারে শুভ্র একাই। শুভ্র শীতটা দিল, সেই সাথে একটা খাম। এতে কি আছে? খুলে দেখো। যাচ্ছি এখন, সকালে 6:30টায় পড়তে যেও, আমি থাকবো। সুপ্রভার সাথে রাতে কোনোভাবে এটা দেখতে পারবে না, তাই ওয়াশরুমে ঢুকে খামটা খুললো। শুভ্র ফোন নাম্বার দিয়েছে, সেই সাথে সুন্দর করে লেখা। সুপ্রভা, আমাকে কি একবার বলবে ভালোবাসি? সুপ্রভা মনে হলো লজ্জায় মুখ লুকাবে। কিভাবে বলবে ভালোবাসি? সকাল সকাল সুপ্রভা তৈরি হয়ে নিল। আগে বের হয়ে গেলে প্রিয়াকে পাওয়া যাবে না, তাই রিক্সা নিয়ে নিল। শুভ্র সাইকেল নিয়ে অপেক্ষা করছিল। সুপ্রভা নেমে পড়ল। শুভ্র হাসলো। সুপ্রভা মনে হলো এই হাসিটা দেখার জন্য ও সব কিছু করতে পারবে। আরে বাহ, তুমি তো ঠিক টাইমে চলে এসেছো সুপ্রভা। সুপ্রভা কিছু বলল না প্রথমে, তারপর বলল, শিট, আপনি লুকিয়ে রেখেছিলেন? কোন শীত? দীপ্রর কেমিস্ট্রি শিট। না, একদম না। তাহলে? আছে কোথাও, খুঁজে পাচ্ছে না, পরে আমি বললাম নিয়ে আয় শুভ্রার কাছ থেকে। আমার না মনে হচ্ছে আপনার কোনো হাত আছে এর পেছনে। না না, আমি কেন এরকম করব? আপনাকে দেখে বোঝা যায় না, আপনি অনেক দুষ্টু। তুমি আমাকে বলবে না কি? যেটা শুনতে চাইলাম। সুপ্রভা হেসে হাঁটতে শুরু করলো। কি হলো, বলবে না? না। আচ্ছা শোনো সুপ্রভা, আমি কিন্তু তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। সুপ্রভা ব্যাগ থেকে একটা খাম বের করে শুভ্রকে দিল। তারপর নিচে বাসায় ঢুকে গেল। শুভ্র খামটা খুলে দেখলো গোটা গোটা অক্ষরে লেখা, শুভ্র, ভালোবাসি বা প্রেম এই বিষয়টা কি সত্যি আমি জানি না, কিন্তু আপনার কথা ভাবতে আমার ভীষণ ভালো লাগে।
আপনার সাথে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে। আপনার পাশে অন্য একটা মেয়েকে দেখতে আমার একটুও ভালো লাগছিল না। এগুলো কি ভালোবাসা? যদি তাই হয় তাহলে আপনাকে ভালোবাসি। সুপ্রভা। এটুকু পরে শুভ্র বাসায় গেল না। শুভ্রভার জন্য অপেক্ষা করতে লাগলো। পড়া শেষে ওরা যখন বের হলো তখন প্রিয়া চৈতি হাতে ছিল। এই মুহূর্তে ওদের কিছু বুঝতে দেওয়া চলবে না। শুভ্র তাই সাইকেল নিয়ে অন্যদিকে চলে গেল। বাসায় পেয়েছে সুপ্রভা। মা বললেন, প্রভা, ছোট আন্টি ফোন করেছিলেন, ঢাকায় যেতে হবে তোকে। কেন মা? একটা ছেলের কথা বলেছিল ছোট আন্টি, ওর সাথে দেখা করার জন্য। ও আচ্ছা, ঠিক আছে। কবে যেতে হবে? সুপ্রভা একেবারে রাজি হয়ে গেল দেখে মা খুবই অবাক হলেন। সুপ্রভা ঢাকায় টিকিট করে দীপ্রকে ফোন করলো। দীপ্র, আমি কাল সকালে ঢাকায় চলে যাচ্ছি, জরুরি প্রয়োজন। প্রভা, আমাকে জানাবি না আগে? আমরাও তো যাচ্ছি, তোর বাসে যাওয়ার দরকার কি? আমাদের সাথে যাবি? না না, আমি অলরেডি টিকিট কেটে ফেলেছি। দীপ্র আর কথা বাড়ালো না। তোমার সাথে ছাড়াছাড়ি না করা যায় না। ও যেটা বলে সেটাই করবে। বাস টার্মিনালে বাবা। ও, দীপ্রও যাচ্ছে? জি আঙ্কেল, তবে আমি ভাইয়ার সাথে গাড়িতে যাব। সুপ্রভাকে নিতে এসেছি। টিকিটটা দে তো, ক্যান্সেল করে আনি। না না, কোনো দরকার নেই, আমি বাসায় চলে যাব। দীপ্র সুপ্রভার হাত থেকে কালাকাজটা নিয়ে গাড়িতে তুলল। দীপ্র, এটার কোনো দরকার ছিল না। না থাক, তোকে একা যেতে হবে না। অগতা সুপ্রভাকে যেতে হলো। 200 টাকা বাদ দিয়ে দীপ্র টিকিট ক্যান্সেল করে এনে সুপ্রভাকে বলল, এই নে, পথে চিপস তুই খাওয়াবি। সুপ্রভা গাড়িতে ওঠেনি তখনও। শুভ্র নামিনি একবারও। সুপ্রভার দিকে তাকায়ও নি, যেন চেনেই না সুপ্রভাকে। পুরো পথেই সুপ্রভা কোনো কথাই বলে না, ঘুমিয়ে গেল। মিররে আর চোখে ঘুমন্ত সুপ্রভাকে বারবার দেখছিল শুভ্র। দীপ্র কানে হেডফোন দিয়ে আছে। ঘন্টা 2 চলার পরে গাড়ি থামলো একটা পাম্পে। ব্রেক কষায় সুপ্রভার ঘুম ভেঙে গেল। আমি ফ্রেশ হয়ে আসছি, প্রভা চল। না, আমি নামবো না, তুই যা। আমি আছি এখানে, তুই আয় ফ্রেশ হয়ে তারপর আমি যাচ্ছি। দীপ্র চলে গেলে প্রভাও নেমে পড়ল। শুভ্রের সাথে বসে থাকার কোনো মানেই হয় না। শুভ্র একা একা হেসে একটা সিগারেট ধরিয়ে নিল। প্রভা হেঁটে হেঁটে একটা পাইপ দেওয়া কলের কাছে গিয়ে বসে চোখে মুখে পানির ঝাপটা দিচ্ছিল। শুভ্র এগিয়ে এসে টিস্যু বাড়িয়ে দিল। প্রভা চোখ করে শুভ্রকে দেখে টিস্যু নিল না, অন্য চোখ মুখ মুছে নিয়ে হেঁটে চলে গেল। দীপ্র আসছে ওর কাছে। শুভ্র মনে মনে বলল, এখন এত ভালোবাসো, সহজ হতে পারছো না কেন প্রভা? প্রভা হেঁটে হেঁটে গাড়ির দিকে গেল। শুভ্র ওর পেছনে দ্রুত হেঁটে চলে গেল। এগিয়ে এলো না, আবার ফিরেও যাচ্ছে ফাস্টফুডের শপের দিকে। প্রভা গাড়িতে ঢুকে বসলো। শুভ্র হঠাৎ দ্রুত হেঁটে এসে দরজা টেনে ঢুকে প্রভার পাশে বসে আবার দরজা লাগিয়ে দিল। প্রভা চমকে উঠে বলল, এ কি আপনি? শুভ্র কিছু বলল না প্রথমে, তারপর আচমকা প্রভাকে টেনে কাছে নিয়ে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। প্রভা ছটফট করছিল। আহা, কি প্রবল তৃষ্ণা বুকের ভেতরে। শুভ্রকে ছাড়ল না প্রভা। সেই প্রথম দিনের মতো প্রবল ভালোবাসায় শুভ্রের ঠোঁট চুষে নিল। নিতেই লাগলো। কিছু সময় পরে শুভ্র শরীরে বের হয়ে গেল। কোনো কথা হলো না। দ্বিতীয় চলে এসেছে। বের হয়ে ড্রাইভিং সিটে বসে আবারও সিগারেট ধরিয়েছে। তোমাকে কিছুতেই বলতে পারছি না, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না প্রভা। আমার ক্ষমার অযোগ্য অপরাধ তুমি করে দাও। আমার কাছে ফিরে এসো। অভিমানে পাওয়ার জন্য তুমি আমাকে ভালোবাসো। আমি ভালোবাসাটা ফিরে চাই প্রভা। দেখো প্রভাকে দিয়ে পড়ল। এটা নে, এটা তো খাবি। প্রভা বলার আগেই শুভ্র বলল, না, ও এখন আর কিছু খাবে না। আর কিছু মানে? তোরা কিছু খেয়েছিস? নেমেছিলি? প্রভা নিচে হয়ে ফোন কল করছিল। শুভ্র দুশ্চিত করে বলল, পানি খেয়েছি, আর কিছু নয়। দীপ্র গাড়িতে ঢুকে শুভ্র পাশে হঠাৎ একটা ছেলের ছবি বের করে দীপ্রকে ফোন দিল। এটা কে? জুবায়ের। মানে? সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বলেছিলাম এঙ্গেজমেন্টের দিন হয়তো নেক্সট উইকে ঠিক হবে। মাই গড, তুই এখন বলছিস এটা? কংগ্রাচুলেশন, অবশেষে সেটেল করছিস। এতদিন পেটে নিয়ে বসেছিলি, বলিসনি কেন? সারপ্রাইজ দিতে চেয়েছিলাম ওকে, কিন্তু এখন মনে হলো তোকে দেখাই। চোখে আর চোখে নয়, ভালো করে
কনগ্রেট সুপ্রভা। ব্যাস এইটুকুই। পুরো পথে দীপ্র বক বক করলেও ওরা আর কেউ কথা বলে না। মনে মনে কথা না হলেও শুভ্রর মনে তোলপাড় হয়ে যেতে লাগলো। প্রভা বিয়ে করবে বলে ঢাকা যাচ্ছে, তাহলে আমাকে কেন এভাবে চমক হলো? তখন তো মনে হয়েছে আমার আগে প্রভা, যেমনটা হয়েছিল সেই প্রথমবার। কি প্রচন্ড বৃষ্টি ছিল সেদিন, তবু প্রভা এসেছিল বাসায়, কেউ ছিল না। মা সেদিন দীপ্রকে নিয়ে বড় খালার বাসায় গিয়েছিল। শুভ্রের সাথে প্রায় বছর বেরিয়েছে তখন সুপ্রভার সম্পর্কের। কেউ জানে না দুজনে প্রেম করছে বছর ধরে। আমাদের বাসায় আজ কেউ থাকবে না প্রভা। একা? হ্যাঁ আসবে। আমি? তোমাকে একটা মিষ্টি খাওয়াতে চাই। এটা আসলে বাসার বাইরে আনা সম্ভব না। আচ্ছা আসবো। কলিং বেল বাজার সাথে সাথেই দরজা খুলে দিল শুভ্র। এসো, কি বলেছো বাসায়? বলেছি চৈতির বাসায় যাচ্ছি, দুপুরে থাকবো। খুঁজতে যাই যদি? সুপ্রভা তাকিয়ে বলল, গেলে যাবে, না পেলে ফোন করবে। ভয় পাও না তুমি? কিসের ভয়? ধরা পড়ে গেলেই ভালো। সবাই আমাদের বিয়ে দিয়ে দিবে তাহলে। বিয়ে করতে চাও আমাকে? মানে কি তুমি চাও না? শুভ্র মাথা চুলকে বলল, খুব চাই। আমার বউ হবে প্রভা? সুপ্রভা ব্যাগটা রেখে শুভ্রের কাছাকাছি। কি যেন খাওয়াবে বলেছিলে? তুমি ভীষণ দুষ্টু প্রভা। প্রভা কাছাকাছি আসার পরে শুভ্র হঠাৎ প্রভার গালে আলতো করে একটা চুমু খেলো। কিন্তু সুপ্রভা সে শুভ্রকে ছাড়লো না। ওর পুরো ঠোঁট শুষে নিল নিজের চুল তুলে গোলাপি ঠোঁট দিয়ে। আনারি প্রভার চেষ্টা দেখে শুভ্র বলল, এভাবে না প্রভা। প্রভা সরে গেল না। শুভ্রর গলা জড়িয়ে বলল, তাহলে কি হবে? শুভ্র প্রভার কানে ফিসফিস করে বলল, আমি শিখিয়ে দিচ্ছি তোমাকে। তারপর শুভ্র ঠোঁটে ঠোঁট রেখে ওর মাথার পেছনে দুহাত দিয়ে নেশাগ্রস্তের মতো আঁকড়ে ধরেছিল প্রভা। নিঃশ্বাস আটকে না আসা অব্দি ছাড়েনি। ধুর, কিছু ভাবছে শুভ্র। শুভ্র হাসতে মনে মনে। একদম একই রকম অভিমানিক খ্যাপা আছে। মনে হচ্ছিল চুমুকে রাগ কমিয়ে দিই, তাই কাছে গিয়েছিল হুট করেই। শিট, আবারও একই রকম ভাবছে শুভ্র। আর প্রভা বিয়ের কথা মাথায় রেখেও এত কাছে রইল। নাকি প্রেম? খারামনি বাসায় ঢুকে শেষ হয়েছে প্রভা। ফোন বেজেই চলেছে। ওয়াশরুম থেকে বের হয়ে প্রভা দেখলো একটা আননোন নাম্বার। তবুও কল ব্যাক করলো। কত জরুরি ফোন কি হতে পারে? ফোন রিসিভ করার পরেই ওপাশ থেকে বলল, প্রভা আমি। শুভ্র? হ্যাঁ বলেন, কি প্রয়োজন? প্রভা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার কথাগুলো একবার শোনো। বলেন। এভাবে বলা যাবে না, কোথাও বসি চলো। আপনার আমার সাথে কি এমন কথা থাকতে পারে আমি বুঝতে পারছি না। কথা তো আছেই প্রভা, কথা না থাকলে তুমি আমার কাছে আসতে পারতে না। দেখুন, আমি তো মানুষ, মানবিক অনুভূতি আমারও আছে। একটা কথা তো অস্বীকার করার উপায় নেই, আমি আপনাকে পছন্দ করতাম। পছন্দ? আমাদের মধ্যে সম্পর্কটা শুধু পছন্দ অবধি ছিল না, আরো অনেক গভীর ছিল। বোকা প্রভা সামনে পেছনে না ভেবে নিজেকে উজাড় করে ভালোবেসেছে। সে ভালোবাসার জন্য তাকে অনেক বেশি কাঁদতে হয়েছে। আজ আপনি আর আমি আলাদা দুজন মানুষ। হ্যাঁ, সামনে আসার পরে আমিও ইমোশনাল হয়েছি। আপনিও নিজেকে সামলে রাখার চেষ্টা করেন না। আপনারও তো বান্ধবী আছে, দেখলাম তো, জামা কাপড় ছাড়াই আপনার সাথে গল্প করছিল। প্রভা খোঁচা দিয়ে বলল, প্রভা, তুমি এখনই বিয়ের সিদ্ধান্ত নিও না। আমার সাথে একটু দেখা করো প্লিজ। আমাকে এক্সপ্লেন করার সুযোগ দাও। আজ বা কাল পারবো না, তারপরে। অবশ্যই, তোমার ওই পাত্রের সাথে দেখা করার আগে। না, আমি আগে দেখা করব, তারপরে। প্রশ্নই আসে না। তুমি আগে আমার সাথে দেখা করবে, আমার সাথে কথা বলবে। না, আমি যখন না বলেছি তখন না। ঠিক আছে, তোমার সময় হলে আমাকে জানিও, আমি অপেক্ষা করব। দীপ্ত ঢুকেছে এই রুমে। শুভ্রকে জিজ্ঞেস করলো, কার সাথে কথা বলছিলি? এত সিরিয়াস হয়ে গেলি কেন? এমনি। প্রভা দেখা করতে যাবে কবে জানিস? কার সাথে? জুবাইর, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ও, কাল বিকেলে আমাকেও যেতে বলেছে। কেন? কোথায় যাবে? একটা রেস্টুরেন্টে, ধানমন্ডিতে। শুভ্র মাথা চুলকে বলল, আমারও একটা মিটিং আছে ওইদিকে। এক বন্ধু খুব করে ধরেছে, ওখানে আসতে বলি। তোকে নিয়ে গেলাম, একসাথে দুই কাজই হবে তাহলে। অন্য কোথাও বস, তোদের দেখলে প্রভা যদি লজ্জা পায়। শুভ্র মনে মনে ভাবল, হাদা একটা, এতদিনেও বুঝলি না প্রভা আমাকে কি চোখে দেখে। মুখে বলল, কোনো সমস্যা নেই, আমি তোদের সামনে যাব না, আশেপাশে থাকবো। প্রভা ঠিক করে নিয়েছে জুবাইরকে
আগেই ওর প্রেমের কথাটা বলে দিতে। মাথার মধ্যে এসব দেখে প্রভা বিয়ে করতে পারবে না। রেস্টুরেন্টে বসে প্রভা ভেবে নিল একটু আলাদা বসে জুবাইরের সাথে কথা বলে যেত। দেখে উঠেছে প্রভার ঘরে। প্রভাকে দেখে হাত নাড়ল দীপ্ত। প্রভা পেছনে শুভ্র একটা হাফ প্যান্ট আর হোয়াইট টি শার্ট পরে চলে এসেছে। টিশার্টে লেখা হাই লাভ ইউ। প্রভা হতভম্ব হয়ে গেল। এখানে শুভ্র আসার মানে কি? দীপ্ত তো গাধা কেন? তবে শুভ্র ওকে সাথে বসতো না। রেস্টুরেন্টে স্পেস অনেক বড়। শুভ্র বসলেন একদম রাস্তার দিকে। প্রভা যেখানে বসেছে সেখান থেকে শুভ্রকে দেখা যাচ্ছে। এই তোকে একা আসতে বললাম না? প্রভা বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো দীপ্তকে। ও ভাইয়া আমাদের সাথে আসেনি, ওর বন্ধুরা আসবে। এখানে আসবে? হুম। প্রভা আর কথাই বলল না। আর চোখে দেখে দীপ্ত বেশ ফুরফুরে মেজাজে কফি খাচ্ছে। জুবাইরেরও বেশ কিছুক্ষণ পরে। সমস্যা হলো প্রভার চোখ একটু পরপর শুভ্রর দিকে চলে যাচ্ছিল। ওদের কথা বলার এক সুযোগ করে দিয়ে দীপ্ত উঠল। জুবাইর জিজ্ঞেস করলো, আর কারো আসার কথা? না, কেন? তুমি এদিক ওদিকে তাকাচ্ছ তাই। প্রভা মনে মনে বলল, আসার কথা না, তবুও এসে বসে আছে। তখন হ্যাংলার শেষরা আগে ছিল না, এত ঢং করছে এখন। তাহলে সে চলে গিয়েছিল কেন? কেন এতগুলো বছর প্রভা জুবাইরকে বলল, আপনার সাথে আমার কিছু ব্যক্তিগত কথা বলার আছে। বলো। আমার একটা অ্যাফেয়ার ছিল। একটা? আমার তো কয়েকটাই ছিল। কয়েকটা? হুম। আপনি সিরিয়াসলি নিচ্ছেন না। আমি মনে করি বিয়ের আগে আপনাকে আমার সম্পর্কে সব জানিয়ে দেওয়া প্রয়োজন। কেউ আপনাকে না বললেও আমি মনে করতে ভালো থাকতে পারবো না। বাই এনি চান্স সে কি এখানে আছে? প্রভা চমকে কথা জুবাইরের বুঝতে পারার কথা না। ও নিশ্চয়ই দীপ্র কথা ভাবছে। না না, দীপ্র আমার বন্ধু। আমি ওর কথা বলিনি। তাহলে? সামনের টেবিলে একজন তোমাকে খুব আগ্রহ করে দেখছিল। তুমিও দেখলাম এদিক ওদিক তাকাচ্ছ, তাই জিজ্ঞাসা করলাম। প্রভা চারপাশে তাকিয়ে কোথাও শুভ্রকে দেখল না। তারপর বলল, না, এখানে কেউ নেই। আমি একটু ওয়াশরুম থেকে আসছি। প্রভা ওয়াশরুমে ঢুকতে গিয়ে দেখলো শুভ্র স্মোকিং জোনে দাঁড়িয়ে সিগারেট টানছে। ধুমায়িত শলাকা দুই আঙ্গুল দিয়ে ধরে সাধারণভাবেই দাঁড়িয়ে আছে শুভ্র। সুপ্রভা দাঁড়িয়ে পড়ল। অসহ্য ভালো লাগা এই বদ ছেলের জন্য। কেউ সিগারেট টানছে, সেটা দেখতেও এত ভালো কেন লাগবে? ওয়াশরুমে ঢুকে পড়লেও সুপ্রভা বের হয়ে দেখলো শুভ্র দাঁড়িয়ে আছে। সুপ্রভা না তাকিয়ে বলল, এখানে কেন এসেছেন? জানি না, সত্যি জানি না। তোমাকে বিব্রত করার জন্য সরি। আমি বিব্রত হইনি। আপনার যদি সত্যিই কাজ থাকে তাহলে থাকুন, আর যদি এমনি এসে থাকেন তাহলে চলে যান। প্রভা, আমার কিছু করার ছিল না। তখন দীপ্র চান্স না পেয়ে প্রচন্ড ডিপ্রেশনে ছিল। দেখেছো তুমিও, একটা ইউনিভার্সিটিতে পড়াতে হবে, এই চাপ ছিল মায়ের উপরে। যেন আমি স্কলার স্টুডেন্ট কখনো ছিলাম না, দেশে খুব ভালো কোনো জবও পাচ্ছিলাম না, তাই চেষ্টা করছিলাম বাইরে চলে যাওয়া যায় যদি। আমি এসব শুনে এখন কি করব? কিছু করার দরকার নেই প্রভা, শুধু শুনে রাখো। যখন আমার বাইরের বিষয়টা ঠিকঠাক তোমাকে বলবো ভেবেছি, তখন একদিন দীপ্র মাঝরাতে আমাকে জানালো ও তোমাকে ভালোবাসে, তোমাকে প্রপোজ করতে চাই। আমি শুনে চুপ হয়ে গেলাম। আমি জানি দীপ্র তোমার ভালো বন্ধু, ও তোমাকে কবে থেকে পছন্দ করতে শুরু করেছিল আমি জানি না। যদিও তোমাকে প্রপোজ করে জানতে পারে আমাদের একটা সম্পর্ক চলছে, এমনিতেই ও ডিপ্রেশনে ছিল। ব্যাস, আমাদের সম্পর্ক এইটুকু কারণে আপনি আমাকে কিছু না জানিয়ে ইউএসএ টিকিট কনফার্ম করে ফেললেন। আর আমি যখন জানলাম তার পরের দিন আপনার ফ্লাইট, আবার কোনো কিছু না জানিয়ে কোনো যোগাযোগ রাখলেন না। দীপ্রর কাছে তো শুনেছি আপনার একটা অ্যাফেয়ারও আছে ওখানে, ফিরে গিয়ে বিয়ে করবেন। তাহলে কেন আবার আমার বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন? দীপ্রকে তুমি অ্যাকসেপ্ট করবে না, এটা আসলে আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম তোমাদের মাঝে একমাত্র সমস্যা আমি। সুপ্রভা তাচ্ছিল্য করে হেসে বলল, এই আপনি আমাকে চিনতেন, ভালোবাসেন বলতেন, আসলে আপনার কোনো অনুভূতি ছিল না, টাইম পাস করছি। এইদিকে কথা বলে সম্বন্ধে যাওয়ার সমুদ্রের মাঝে অনেক সময় প্রভা বাইরে তাকিয়ে বলল, আমি আসছি। সুপ্রভার প্লিজ প্রভা, বিয়েতে রাজি হয়েও না, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি তোমাকে যতবার বলতে চেয়েছি আমার মনে তুমি আরো শক্ত হয়ে বসে আছো।
আমার বছরগুলো নষ্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যেটা শেষ হয়ে গেছে সেটা আমি শুরু করতে চাই, কিন্তু আমি তো আসলে টাইম পাস করিনি, সত্যি ভালোবেসেছিলাম, তাই আমার ইমোশন মরে যায়নি। আমি এটাকে আর প্রশ্রয় দিতে চাই না। জুবাইরকে আমি বিয়ে করবো। সুপ্রভা হাত ছাড়িয়ে নিয়ে বের হয়ে গেল। জুবাইর সুপ্রভাকে দেখে বলল, কোনো সমস্যা? এতক্ষণ লাগলো? সুপ্রভা বসে পড়ল। আপনি ঠিকই বলেছিলেন, ওখানে শুভ্র বসেছিল, আমার এক্স। আমাকে কিছু একটা বলতে এসেছিল, ওয়াশরুমের বেসিনের সামনে দাঁড়িয়ে কথা বললাম। কথা হলো? জুবাইর টিস্যু ভাঁজ করতে করতে বলল, সুপ্রভা, আমার মনে হচ্ছে আপনি শুভ্রকে ভালোবাসেন। ভালোবাসি, একটা সম্পর্কও ছিল, সেটা ভেঙে গেছে 4 বছর আগে। এখন সমস্যা হচ্ছে ও দীপ্রর বড় ভাই। দীপ্র আমার অনেক কাছের বন্ধু, বারবার তাই সামনে আসছে, আমার একটু সমস্যা হচ্ছে। দীপ্র জানে না, তাই না? হ্যাঁ, ও কিছুই জানে না, ও সহজ ভালো মানুষ, এত জটিলতা নিয়ে কিছু ভাবে না। সুপ্রভা, আজ তুমি ভীষণ আনরেস্ট। এখনই কোনো সিদ্ধান্ত নিও না। তুমি আমাকে বিশ্বাস করেছো, নিজের সবচাইতে সিক্রেট বিষয়টা আমার কাছে রিভিল করেছো। আমি তোমার বিশ্বাসের সম্মান রাখবো। আমি সব সময় চেয়েছি এমন একজন মানুষ যে অনেস্ট হবে। তুমি তেমনই আছো। আমরা পরে কোথাও মিট করে গল্প করব, কেমন? সুপ্রভা আসলো অল্প করে। আর একটা কথা, তুমি ভীষণ মিষ্টিও। সুপ্রভা হেসে ফেলল। আরেকটা সিগারেট শেষ করে শুভ্র বের হয়ে দেখল সুপ্রভা হাসছে জুবাইরের দিকে তাকিয়ে। ওর মাথা গরম হয়ে গেল। মনে হচ্ছে সামনে জুস বার থেকে একটা কাঁচের বোতল নিয়ে জুবাইরের মাথা ফাটিয়ে বিয়ে করা বের করে দিতে পেছনে দিয়ে বছরে একটা। জুবাইর চলে যাওয়ার সময় শোভা দীপ্তকে ডাকল। দীপ্তের সাথে হ্যান্ডশেক করে জুবাইর চলে যেতেই শুভ্র এসে ওদের সাথে। শোভা খুব অবাক হলো, কোনো এতদিন শুভ্র কখনো দীপ্তের সঙ্গে প্রকাশ সাথে খুব একটা কথাও বলেনি। আমি এখন উঠবো দীপ্র। বসো, তোমার তো কিছু খাওয়া হয়নি। বাসায় গিয়ে খাবো। কিছু একটা খেয়ে যাই। না রে, এখন আর কিছু খাবো না, উঠছি। আমি দিয়ে আছি, একটু ওয়েট কর। না, তুই থাক এখানে, আমি চলে যাব। বলি সুপ্রভা উঠল। দীপ্র তুই বস, তোর সাথে আমার কথা আছে। প্রভা চলে যাক। দীপ্ত একটু অবাক হলো। ভাইয়া আজ কি হলো? প্রভা সত্যিই চলে গেল। শুভ্র একটা লাইটার বের করে একটা সিগারেট জ্বালাতে দিলেই ওয়েটার এসে বলল, স্যার, নন স্মোকিং জোন, প্লিজ স্মোকিং জোন ব্যবহার করুন। সিগারেট নিভিয়ে ফেলল। ভাইয়া কিছু হয়েছে? শুভ্র এদিকে দিকে তাকিয়ে বলল, না কিছু না। ওর ভেতরের অস্থিরতা আর হতে পারছে না। প্রভা জিদ করছে এখনো প্রভা শুধু শুভ্রকে ভালোবাসে। জুবাইর বেশ রাতের দিকে ফোন করলো সুপ্রভাকে। কি করছো? ব্যস্ত? না না, একদম না, বলো। তুমি করে বলা যায় না? যাবে না কেন, একটু সময় লাগবে। এক কথা দুই কথায় আলাপ জমলো যখন শুভ্র প্রভাকে ফোন করলো। কল ওয়েটিং। প্রায় 8 ঘন্টার মধ্যে প্রভা জুবাইরের ফোনটা রাখলো না। শুভ্র অনবরত চেষ্টা করেই যাচ্ছিল। শেষে শুভ্র বের হয়ে প্রভার আন্টির বাসার সামনে চলে এলো। প্রভা যখন ফোন রাখলো দেখলো 41টা মিস কল। প্রভা ব্যাক করতেই শুভ্র বলল, গল্প শেষ হলো? শুভ্র, আপনি আমাকে এভাবে বলতে পারেন না। আমি সব পারি প্রভা। হ্যাঁ, সেটা তো দেখেছি আমি। প্রভা, তুমি জুবাইরের সাথে আর কথা বলবে না? একবারও না? 100 বার বলবো, 1000 বার বলবো, এখনই আবার ফোন করব। একবার বারান্দায় আসবে, আমি তোমাদের বাসার সামনে। মানে? প্রভা ঘড়ি দেখলো, সোয়া 1টা বাজে। সোয়া 1টার সময় আপনি এখানে কি করছেন? বাইরে আসতে পারবে? না। আমি অপেক্ষা করছি, বারান্দায় এসো, এসো প্লিজ। প্রভা বারান্দায় গিয়ে দেখলো শুভ্র দাঁড়িয়ে আছে সেই চিরচেনা ভঙ্গিতে। প্রভা মনে হলো এক ছুটেই শুভ্রের কাছে চলে যায়, কিন্তু কখনোই এই আবেগকে প্রশ্রয় দেওয়া উচিত হবে না। আপনি চলে যান এখন। না, এখানে দাঁড়িয়ে থাকি। আগে তুমি বলো তুমি বিয়ে করবে না? শুভ্র, আপনি এখন যেটা করছেন সেটা টিনেজার ছেলেরা করে। আমার মনে হয় আপনার বয়স এখন 30-এর কাছে, তাই না? এইসব দেখে ভুলে যাওয়ার মতো কথা। কাল দেখা করো, কোথাও বসে একটু কথা বলি। আপনার সাথে আমার কথা শেষ হয়ে গেছে। কিচ্ছু শেষ হয়নি প্রভা। প্রভা একটু হেসে বলল, এতদিন কোথায় ছিল আপনার এই অ্যাটিটিউড?
দ্বিধা ছিল, কিন্তু তুমি যখন আমাকে চুমু খেয়েছো দ্বিধা কেটে গেছে। তুমি এখনো আমাকেই ভালোবাসো? ইমোশনাল হয়ে গেছিলাম, এখন আর সেই ইমোশন নেই। শুভ্র, আমি দুবাইকে বিয়ে করব। ওকে যখন চুমু খাবো তখন আগের চুমুটা আর মনে থাকবে না। আপনি আর আমাকে ফোন না করলেই ভালো হয়। তুমি 100 জনকে চুমু খেলেও আমাকে ভুলতে পারবে না। আমিও পারিনি। যত মেয়েকে চুমু খেয়েছি প্রতিবার তোমার কথা মনে হয়েছে। আপনি কয়জনকে চুমু খেয়েছেন? মনে নেই, গুনে বলতে হবে। ভালো, আপনি কাউন্ট করেন। আপনার এক্সের তালিকায় এখন আর নেই। ব্যাস, এই তো। প্রভা কখনো আমার এক্স ছিল না। শুরু থেকে আজ অব্দি প্রভা শুধুই শুভ্রর। শুভ্র, এই ড্রামা কতক্ষণ চলবে? শুভ্র রেগে ফোনটা কেটে দিল। একটু পরে আবারও ফোন করলো। প্রভা রিসিভ করলো না। ওর এয়ারপ্লেন মোডে দিয়ে শুয়ে পড়লো। মায়া কাটাতে হবে। শুভ্র গেল না, ওখানে গাড়িতেই বসে রইল। প্রভার ঘুম ভাঙলো 6:30টায়। কেমন একটা অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে শুভ্র আছে আশেপাশে। কৌতূহল বশত বারান্দায় গিয়ে দেখলো শুভ্র গাড়িটা বাসার সামনে। মান কি সারা রাত এখানেই ছিল নাকি? প্রভা আরতালো বেশি বাসা থেকে বের হয়ে গেল। আপনি তো সারা রাত ছিলেন। প্রভা জানতে চাইল এখন চলে যান প্লিজ। আপনি তো সব শেষ করেই গিয়েছিলেন। ইভেন দেশে ফেরার পরেও আপনার মধ্যে আমি কোনো অনুভূতি দেখিনি। আজ এমন করে আমাকে বিব্রত করছেন কেন? শুভ্র গাড়ি থেকে নেমে প্রভাকে বলল, চলো কোথাও বসে কথা বলি। প্রভা নিজেই অন্য পাশে দরজা খুলে উঠে বসলো। শুভ্র ড্রাইভিং সিটে বসে বলল, থ্যাঙ্কস, এবারে অন্তত নিজে এসেছো প্রভা। আপনার কি মনে হয় না আমাকে ছেড়ে যাওয়ার কারণটা খুব সিলি ছিল? দূরে গেলে কি ছেড়ে যাওয়া হয় প্রভা? প্রভা কিছু বলল না। উত্তরে একটা নিরিবিলি জায়গা দেখে শুভ্র থামলো। প্রভা, ওই মুহূর্তে হয়তো আমার মাথা কাজ করছিল না। মনে হচ্ছিল আমি না থাকলে হয়তো দীপ্র তোমাকে। প্লিজ স্টপ ইট। এই ননসেন্স কথাগুলো আমি আর শুনতে চাই না। আমি বাসায় যাব। প্রভা আনরেস্ট হয়ে গেল। শুভ্র একটা সিগারেট ঠুটে দিতেই শোভা টেনে ফেলে দিল। শুভ্র ভ্রু নাচিয়ে বলল, ওকে, নো স্মোকিং জোন। তারপর অনেকক্ষণ কেউ কোনো কথাই বলল না। শুভ্র নীরবতা ভেঙে বলল, প্রভা, তুমি আমাকেই ভালোবাসো। আমার জায়গায় এই পৃথিবীর কোনো ছেলে আসতে পারবে না। প্রভা একটু সময় চুপ করে বলল, একদম ঠিক। আপনার জায়গায় অন্য কেউ আসতে পারবে না, তবে নতুন জায়গা তৈরি হবে। আর এটাও সত্যি, আমি আপনাকে ভালোবাসতাম, কিন্তু আমার জীবনে আমি আপনাকে চাই না, একদমই চাই না। শুভ্র সহসা প্রভার হাতটা চেপে ধরল। কারো সাধ্য থাকলে তাকে নিয়ে যেতে বলো, তোমাকে কেউ পারবে না। প্রভা হাত ছাড়িয়ে নিতে গেল, কিন্তু শুভ্র এত জোরে ধরেছে যে ছাড়তেই পারল না। ছাড়ুন, আর আমার অফিস আছে, আমি এখন ফিরবো। কিছু সময় পরে শুভ্র বলল, জুবাইয়ের ভালো ছেলে, ওকে আর জড়ানোর দরকার নেই। আজই ওকে না করে দেবে। প্রভা একটু হাসলো। শুভ্র বলল, যেটা বললাম সেটা মাথায় রেখো। আমি কিন্তু তোমাকে বিয়ে করতে দিব না। বিয়ের আসরে গিয়ে তোমাকে নিয়ে আসবো, আমি সব পারি। আর আমি গেলে তুমিও না এসে পারবে না। এসব নাটকের কোনো প্রয়োজন নেই। আজই তুমি না করবে, আর আমি ফিরে গিয়েই আমার আম্মাকে পাঠাবো তোমাদের বাসায়। প্রভা উত্তর দিল না। শুভ্র প্রভাকে ওর বাসার সামনে দিয়ে এলো। সারাদিনের ঢাকায় শুভ্রর কিছু কাজ ছিল, তারপরেই ঢাকা থেকে ফিরে যাবে। ফিরতে রাত হয়ে রাতে রুমে ঢুকে দেখলো দীপ্র মুভি দেখছে। দীপ্র, তোর সাথে আমার কিছু কথা আছে। বল। আচ্ছা, তুই প্রভাকে প্রপোজ করেছিলি? সেভাবে না, ও কখনো আমাকে সেভাবে দেখেনি। ওর সম্ভবত কারোর সাথে একটা সম্পর্ক ছিল, সেটাও আমাকে বলেনি। কেমন বন্ধু তোর, তুই জানতেও চাসনি? একজন যদি তার একান্ত ব্যক্তিগত কথা না বলে তাকে তো জোর করা খুবই উইদাউট। তুই প্রভার কথা জিজ্ঞেস করছিস কেন? কারণ ওর যার সাথে সম্পর্ক ছিল সে কে জানিস? দীপ্র একটু অবাক হয়ে তাকালো, মনে মনে বলল, ভাইয়া প্রভার বয়ফ্রেন্ডকে চেনে। তুই কখনো বলিস নাই তো তুই প্রভার বিষয়ে এত ইন্টারেস্টেড না দীপ্র। প্রভার সাথে প্রেমটা ছিল আমার। দীপ্র হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, মানে তোকে বলিনি কারণ আমি নিষেধ করেছিলাম। সম্পর্কটা আজকের নয়। আমরা যখন প্রথম গেলাম ওখানে, তোর মনে আছে? ওর নোট নিতে এলো ওর বন্ধুদের না দেওয়ার অজুহাতে। দীপ্র মনে করে বলল, হ্যাঁ। ও আসতো ঠিক তখনই যখন আমি যেতাম, আর তোর মাঝে মাঝে কিছু নোট মিসিং হয়ে যেত, যেটা প্রভা তোকে দিত। হ্যাঁ, তোর নোটগুলো আমি সরিয়ে ফেলতাম দীপ্র।
দীপ্র আপসেট হয়ে বলল, তাহলে তোরা দুজনে বোকা বানিয়েছিস এতগুলো বছর ধরে? না, আমরা একত্রে জানাতে চেয়েছিলাম, কিন্তু তখন একদিন তুই জানালি যে প্রভাকে তুই পছন্দ করিস। আমি তোকে জানাতে পারলাম না। কিছু না বুঝতে পেরে তোদের মাঝ থেকে নিজেই সরে গেলাম। কিন্তু আমি একটা ভুল করেছিলাম, প্রভাকে এক মুহূর্তের জন্য মন থেকে সরাতে পারিনি। দীপ্র একটু সময় চুপ করে থেকে বলল, তাহলে আজ এতদিন পরে এসব কথা তুলে লাভ কি? লাভ হচ্ছে এখন মাকে বলতে হবে প্রভার ভাষায় কথা বলতে। আমি আর পারছি না দীপ্র, প্রভাকে ছাড়া অন্য কাউকে ভাবা আমার পক্ষে সম্ভব না। এটা আর কখনো সম্ভব না। অবশ্যই সম্ভব। মনে হচ্ছে না। প্রভার এঙ্গেজমেন্ট শুক্রবার জুবাইয়ের সাথে ঘন্টাখানেক আগেই জানিয়েছে আমাকে। সুপ্রভা জুবাইরকে বিয়ে করতে রাজি হয়েছে, এটা কিভাবে সম্ভব? শুভ্রর বিশ্বাস হতে চায় না। দীপ্র, এখন দায়িত্ব তোর নিতে হবে। প্রভা তোর ভালো বন্ধু, আমি জানি ও শুধু আমাকেই ভালোবাসে। এখন জিদ করে বিয়ে করছে। জিদ করিস না ভাইয়া। তুই চলে যাওয়ার পর ও কেমন এলোমেলো হয়ে গেছিল। আমি জানতাম ওর পছন্দের মানুষ ওকে ছেড়ে গেছে, কিন্তু একবারের জন্য বুঝতে পারিনি সেই মানুষটা তুই ছিলি। তার জন্য কারণ ছিল দীপ্র, তুই আমাকে জানিয়েছিলি প্রভাকে তোর পছন্দ। আমি কি করতাম তখন? আজকে এত কথা বলছিস, সেদিন কেন বলিসনি? শুভ্র নিজের ভুল খুব ভালো করে বুঝতে পারছে, কিন্তু নিজের ভুল স্বীকার করা শুভ্রের স্বভাবে নেই। ধীরে স্থির দীপ্রর দিকে তাকিয়ে শুভ্র বলল, এখন শুধু একটাই সত্য, প্রভা শুধু আমার, ও অন্য কারো হতে পারবে না। তুই যা, প্রভাকে বুঝিয়ে রাজি কর। এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। সোজাভাবে বলবি, সোজা না হলে ইমোশনাল ব্ল্যাকমেল করবি। বলবি ভাইয়া তোর জন্য সিক হয়ে গেছে, হসপিটালে ভর্তি করতে হবে। তুই কি ক্রেজি ভাইয়া? শুভ্র রহস্যময় হাসি হেসে বলল, প্রয়োজনে গেলাম হসপিটালে। জুবাইরের সাথে সুপ্রভা শপিংয়ে বেরিয়েছে। এঙ্গেজমেন্ট রিং কিনতে হবে। ডায়মন্ড গ্যালারি থেকে শোরুমে ঢোকার আগে জুবাইর বলল, সুপ্রভা এসো, একটা ড্রিঙ্কস নিয়ে নেই। প্রভা এগিয়ে গেল। জুস নিয়ে জুবাইর বলল, তুমি শিওর তুমি আমাকে বিয়ে করতে চাও? প্রভা অবাক হয়ে বলল, কেন, কোনো সন্দেহ আছে? না, সন্দেহ নেই, তবে একটা বিষয় মনে হচ্ছে তুমি নিজে থেকে পালাতে চাইছো। এভাবে তুমি সারা জীবন বাঁচতে পারবে? একটা দীর্ঘশ্বাস লুকিয়ে আমার সাথে তুমি হয়তো ভালো থাকবে, থাকার চেষ্টা করবে, কিন্তু তোমার সব অনুভূতি শুভ্র নিয়ে বসে আছে। তাই আর একবার ভাবো প্লিজ। একবার মানে? এখন আর ভাবার কিছুই নেই। প্রভা শক্তভাবে জবাব দিল, শোনো, তুমি অনেক শক্ত একটা মেয়ে, কিন্তু শুভ্রর সামনে গেলেই তুমি ভেঙে চড়ে যাচ্ছ। কি দরকার এই ভালোবাসা অস্বীকার করা? ওর হয়তো সত্যি কোনো সমস্যা ছিল, যে কারণে তোমাকে ছেড়ে যেতে হয়েছিল। প্রভা কিছু উত্তর দিল না। জুবাইর ওকে সহজভাবে অ্যাকসেপ্ট করতে পারছে না। ওর মনে সন্দেহ ঢুকে গেছে। প্রভা সারা জীবন চেষ্টা করলেও জুবাইরকে বোঝাতে পারবে না ও শুভ্রকে ভুলতে চায়। বারবার চেষ্টা করেও ভুলতে পারছে না। ওর আংটি না কিনেই ফিরে গেল বাসায়। দীপ্র ফোন করেছে একটানা। প্রভা রিসিভ করলো অনেকক্ষণ পরে। কি হলো, কোথায় ছিলি? আংটি কিনতে বের হয়েছিলাম। কেনা হলো? না। কেন? পরে কিনবো। প্রভা, একটা কথা বলা ছিল, তুই কোনো রিয়েক্ট করবি না? আচ্ছা, রিয়েক্ট করব না। আমি রিয়েক্ট করতে ভুলে গেছি। ভাইয়া আমাকে সবটা বলেছে প্রভা। আমি প্রথমে ভীষণ কষ্ট পাচ্ছিলাম, তোরা আমাকে কিছু বলিসনি, বুঝতেও দিসনি। পরে মনে হলো এটা তোদের ভীষণ ব্যক্তিগত বিষয়, আমি সেখানে তৃতীয় ব্যক্তি। প্রভা কিছু বলার মতো খুঁজেই পেল না। প্রভা, ভাইয়াকে অ্যাকসেপ্ট করে নে প্লিজ, আর কোনো কথা বাড়াস না। প্রভা চুপ করে থেকে বলল, শুভ্র কোথায়? ও আজকে বাসায় গেলে মার সাথে কথা বলে তোদের বাসায় পাঠাবে। প্রভা, ভাইয়া কল করছে, একটু রাখতো, রিসিভ করি। রাখতে হবে না, অ্যাড করে নে। দীপ্র হেসে অ্যাড করে নিল। সম্পূর্ণ অপরিচিত কণ্ঠে জিজ্ঞেস করলো, হ্যালো, কে আপনি? যার ফোন কি হয় আপনার? কেন, কি হয়েছে? আপনি কে? ভাইয়া কোথায়? এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাসের সাথে, ফোনটা রাস্তায় পেলাম, কার ফোন তাকে খুঁজে পাচ্ছি না। দীপ্র হতভম্ব হয়ে বলল, লোকেশন কোথায়? ব্রিজ পেরিয়ে আধ ঘন্টা মতো পরেই, বাঁশতলা বাজারের কাছে। প্রভার হাত থেকে ফোনটা পড়ে গেল। শুভ্র কোথায়? প্রভার মনে হলো সারা পৃথিবী কাঁপছে। ওর কিছু হয়নি তো?
দীপ্র মাথা ফাঁকা করে ফেলল। যে কোনো কিছুই হতে পারে, সবার আগে ওখানকার লোকাল থানায় ফোন করতে হবে। রওনা হওয়া দরকার খুব দ্রুত। রাতেই বলছিল প্রয়োজনে হসপিটালে যাবে। কার কোন কথা কোন দিক দিয়ে সত্য হয়ে যায় কেউ বলতেই পারে না। একটা কথা বলার আগে 100 বার ভাবা প্রয়োজন। এসব কথা এখন ভেবে লাভ নেই। প্রভার কল ঠুকেছে। দীপ্র, আমি যাব। কল ধরেই প্রভা বলল, একটা অচেনা জায়গায় তোকে নিয়ে যাওয়া বোকামি হবে। আমি অফিস থেকে গাড়ি নিয়ে নিচ্ছি। দীপ্র ঠান্ডা মাথায় বলল, প্রভা আমি জানি তুই স্ট্রং, এটা প্ল্যানিং করার সময় না। প্রভাও স্থির হয়ে বলল, আমি প্যানিক করছি না। প্রভা দীপ্র বের হয়েই গেল দ্রুতই। প্রভা অনুভূতি শূন্য হয়ে আছে। শুভ্র, যে কিনা প্রভার বুকের ভেতর প্রতি ইঞ্চি জায়গা জুড়ে রয়েছে, সে আর আছে কি নেই সেটা প্রভা জানে না। গতকালও দেখা হয়েছিল, তখন কেন প্রভা বলেনি, শুভ্র আমি তোমাকে খুব ভালোবাসি। সময় থাকতে কেন আমরা প্রিয় মানুষটাকে ভালোবাসি বলি না? কেন? প্রভার চোখ দিয়ে পানি পড়ছে। দেশে আসার পরে শুভ্রের সাথে শুধু অ্যাটিটিউডই দেখিয়েছে প্রভা। যেটুকু কাছে এসেছে শুভ্র জোর করে এসেছে। কেন একটু নরম হলো না প্রভা? শুভ্র তো বারবার বোঝাতে চেয়েছে প্রভাকেই ভালোবাসে শুভ্র। দীপ্র প্রভার হাতটা ধরে আসতে বলল, কাঁদিস না প্রভা, কিছু হবে না। দীপ্রর কথায় কোনো ভরসা পেল না প্রভা। স্পটে পৌঁছে শুভ্রর ফোনে কল দিয়ে কন্ট্যাক্ট করলো দীপ্র। একজন লোক এগিয়ে এলো, সাদা জোব্বা পরা, মাথা পাগড়ি, স্থানীয় মাদ্রাসার শিক্ষক তিনি। কোনটা কুড়িয়ে পেয়েছেন? ওনার সহযোগিতায় ওরা থানায় পৌঁছে শুভ্রের গাড়িটা দেখতে পেল। থানা অফিসারকে পাওয়া গেল না। ভেতর থেকে জানা গেল এখানেই দুটো হাসপাতাল আছে, সেখানেই আহত সবার ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। এখনো অব্দি কেউ মারা যায়নি। প্রভা দম বন্ধ করে হাসপাতালে ছুটল। দীপ্র কিছুটা নিশ্চিত এখানে হয়তো শুভ্রকে পাওয়া যাবে, কিন্তু ভাইয়া কারো কাছ থেকে সাহায্য নিয়ে একটা ফোন কেন দিল না? এজন্য নিশ্চিন্ত হতে পারছে না। প্রথম হাসপাতালে শুভ্রকে পাওয়া গেল না। ওর ছবি দেখেও কেউ কিছু বলতে পারলো না। পরে হাসপাতালেও কেউ শুভ্রকে চিনতেই পারলো না। এদিক ওদিক অনেক ছোটাছুটি করেও কোনো লাভ হলো না। প্রভা হতাশ হয়ে বসে পড়লো। দীপ্র নার্ভাস লাগছে। কোথায় ভাইয়া? প্রভার সামনে রিসেপশন ডেস্কের পেছনে গ্লাস লাগানো। হঠাৎ প্রভা চোখ গেল, মাথায় ব্যান্ডেজ করা শুভ্র। প্রভা জোরে চিৎকার করে উঠল, দীপ্র, ওই যে। দীপ্র দ্রুত হেঁটে গিয়ে শুভ্রকে চাপড়ে ধরল। শুভ্র একটু হেসে বলল, ছাড় তো, কি পাগলামি শুরু করলি? তুই একটা ফোন কেন দিস নাই? আমার ফোন কোথায় ছিটকে গেল খুঁজে পেলাম না। মাথায় চোট লেগেছে। এখানে প্রাথমিক ট্রিটমেন্ট নেওয়ার পরে কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম, এরপর বের হয়ে তো তোকে পেয়ে গেলাম। দীপ্র আসতে বলল, প্রভা এসেছে। শুভ্র এগিয়ে গেল প্রভার কাছে। প্রভা ওয়েটিং চেয়ারে বসে কাঁদছে। শুভ্র হাঁটু গেড়ে বসে বলল, কাঁদছো কেন? প্রভা হাত